তো সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের সেশনে। আজকে আমাদের সেশন নাম্বার হলো 6ষ্ঠ নাম্বার সেশন। আজকের সেশনে আমরা যেটা শিখব সেটা হলো প্রমোট ইনক্লুসিভিটি লার্নিং ইন সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট। এই সিবিএলএমটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো এই সিবিএলএমটা আসলে অ্যাসোসিয়েট পার্টের জন্য প্রথম 7 থেকে 15 পেজ এটা হচ্ছে ইম্পর্টেন্ট, শুধুমাত্র অ্যাসোসিয়েট পার্টের জন্য। আর যাদের টেইনার এবং অ্যাসোসিয়েট পার্ট তাদের পুরো সিবিএলএমটা ভালো করে পড়া লাগবে। তো এটা আমরা সাধারণত আগে 2 নাম্বার সিবিএলএম হিসেবে জানতাম, প্রমোট ইনক্লুসিভিটি লার্নিং ইন সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট। তবে এটা এখন 1 নাম্বার এবং 12 নাম্বার সিবিএলএম এর সাথে বিভক্ত হয়ে গিয়েছে। আমরা প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানে একটা ছবি দেখা যাচ্ছে, সবাই কি ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার। কিসের জি ছবি স্যার, বলেন? এটা কিসের ছবি? দেখা যাচ্ছে। ঝিনুকের ছবি। ঝিনুকের ছবি, রাইট। এটা আমি সিবিএলএম থেকে কপি করে নিয়ে এসেছি। এখানে কিছু ঝিনুকের ছবি দেখা যাচ্ছে। প্রত্যেকটা ঝিনুক কি একই দেখতে? জি না না, না স্যার, স্যার, আলাদা আলাদা। এক একটা একটা একই দেখতে ধরনের অবস্থা স্যার। এক একটা একই রকম দেখতে, কিন্তু সবগুলা কি ঝিনুক না? ঝিনুক। সবগুলা ঝিনুক। তো এই ঝিনুকের মতো আমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিরা থাকবে, যে একজন দেখতে একটু পরিষ্কার থাকবে, একজন দেখতে একটু কালো থাকবে, একজন একটু বেটে থাকবে, একজন একটু লম্বা থাকবে, কেউ ডিজেবল ক্যান্ডিডেট থাকবে, কেউ একটু কানে কম শুনবে। এই ঠিক এই ঝিনুকের মতো। এখন এই ঝিনুকটা দেখতে সুন্দর বিধায় কি আমি এই ঝিনুকটাকে বেশি ভালোবাসবো বা এই ঝিনুকটা তুলে নিয়ে আসবো, বাকিগুলা তুলে নিয়ে আসবো না, এমনটা করতে হবে? না স্যার, সকলকে সমানভাবে ট্রিট করতে হবে। রাইট, সকলকে সমানভাবে ট্রিট করতে হবে। অর্থাৎ এইখানে যে ঝিনুকগুলা আছে এই ঝিনুকগুলার মতো আমাদের ট্রেনিং সেন্টারে আমাদের যে স্টুডেন্ট গুলা থাকবে এই ঝিনুকগুলার মতো সবাইকে সমানভাবে বিবেচনা করতে হবে, যে সকলেই আমার স্টুডেন্ট বা এখানে সবগুলাই ঝিনুক। মানে জাজ বা বাজ এই দুইটার কোনোটাই বিবেচনা করা যাবে না। একটা হলো জাজ, জাজ মানে হলো বিদ্রূপ মনোভাব বা খারাপ মনোভাব। আর বাজ, দুঃখিত, জাজ মানে হলো সঠিক মনোভাব, আর বাজ মানে হচ্ছে বিদ্রূপ মনোভাব বা খারাপ মনোভাব। তো জাজ এবং বাজ কোনোটাই বিবেচনা করা যাবে না। সকলকে মনে রাখতে হবে যে এরা সবাই আমার স্টুডেন্ট। কে একটু ছোট, কে একটু বড়, কে একটু পরিষ্কার, কে একটু কালো, হ্যাঁ, এটা আসলে বিবেচনা করা যাবে না। এটাই আসলে আমাদের এই সিবিএলএমটার প্রধান উদ্দেশ্য। বাকিটা আমরা আস্তে আস্তে এখন জানবো। তা আমাদের যে সিবিএলএম এটার নাম হলো প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট। তো এর প্রথমেই আমরা জেনে নেব যে ইনক্লুসিভিটি কি জিনিস। আপনারা কি জানেন যে ইনক্লুসিভিটি কি জিনিস? সমতা। সমতা। আর কেউ? সংযুক্ত করা। যেমন একটা ক্লাসে ভ্যারাইটিস স্টুডেন্ট আছে, কারো লার্নিং ক্যাপাসিটি কম, কারো বেশি, অথবা কেউ শারীরিক প্রতিবন্ধিতা আছে, বিভিন্ন কেউ হচ্ছে এথনিক গোষ্ঠী থেকে এসেছে, এরকম বিভিন্ন কিছু থাকে। তখন তাদের সকলকে যাতে একই জায়গায় পৌঁছানো যায়, সেই জায়গায় শিক্ষকের যেই ইয়েটা থাকবে সেটাই ইনক্লুসিভিটি। ইনক্লুসিভিটি থাকলেই তিনি সকলকে নিয়ে আগাতে পারবেন, নয়তো কেউ ভালো পারবেন, কেউ পারবেন না, কেউ সামনে থাকবে, কেউ পিছিয়ে যাবে, উনি সকলকে নিয়ে আগাবেন, এটাই। বাহ, চমৎকার বলেছেন ম্যাম, আপনি আসলেই চমৎকার হয়েছে। তো আমরা আসলে ইনক্লুসিভিটি একটু জানি। ইনক্লুসিভিটি যদি আসে, এই কোশ্চেনটা আসলে আমি যখন সিবিটি অ্যান্ড দিয়ে দিই তখন আসছিল, হোয়াট ইজ ইনক্লুসিভিটি। তো যদি ইনক্লুসিভিটি এই কোশ্চেনটা শর্ট কোশ্চেনে আসে তাহলে আমরা এতটুকু উত্তর দিতে পারি, তারপর আমরা ব্যাখ্যাতে যাচ্ছি। ইনক্লুসিভিটি মিনস রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং অ্যান্ড মিটিং দি লার্নিং নিডস অফ অল ইউর লার্নার। আসলে আমরা যখন ট্রেনিং করাবো, সবাই মনে করেন, মনে মনে ভেবে নেন যে আপনি একজন ট্রেনার। আসলেই সবাই ট্রেনার, যদিও কেউ ট্রেনার না হয়ে থাকেন মনে মনে ভেবে নেন যে আমি একজন ট্রেনার। এখন আমার প্রতিষ্ঠানে বা আমার ট্রেনিং সেন্টারে বা আমার ক্লাসে বিভিন্ন স্টুডেন্ট আসবে, এক একজন এক এক ধর্মের। কেউ হিন্দু হতে পারে, কেউ মুসলিম হতে পারে, কেউ বৌদ্ধ হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে, বিভিন্ন লিঙ্গের হতে পারে। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, আবার আপনার ট্রান্সজেন্ডার যেটা সেটাও হতে পারে। আবার অনেকের প্রতিবন্ধী আছে, প্রতিবন্ধী হতে পারে। তো প্রত্যেকের চাহিদা কিন্তু আলাদা থাকবে, তাই না? এক একজনের এক এক রকম সমস্যা থাকবে, প্রত্যেকের সমস্যা এক থাকবে না। তো এই যে বিভিন্ন জনগোষ্ঠী থেকে বিভিন্ন ক্যান্ডিডেট আসছে, ট্রেনি আসছে, তো এদের প্রত্যেকের যে সমস্যাগুলা, এক একজনের সমস্যা এক এক রকম। এই সমস্যাগুলো আপনাকে কি করতে হবে? শুনতে হবে। শুনতে হবে। একটু মিউট করে একটু রাখেন। করে রাখেন। যার এখান থেকে সাউন্ড আসছে সে মিউট করে রাখেন। আপনি হচ্ছে আনমিউট করবেন না।
আচ্ছা, তো আমাদের ট্রেনিং সেন্টার বা আমাদের ক্লাসে আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের লার্নার আসবে, যার একজনের সাথে অন্যজনের কোনো মিল নেই। কেউ ডিসেবল ক্যান্ডিডেট থাকবে, কারোর কেউ অন্য ধর্মের হবে, বিভিন্ন ধর্মের হবে, কেউ প্রতিবন্ধী থাকবে, কেউ গরিব হবে, কেউ অনেক বড় লোক হবে। হ্যাঁ, কেউ ছেলে মেয়ে, কেউ ছেলে হবে, কেউ মেয়ে হবে, এরকম বিভিন্ন পার্থক্য থাকবে। তো এক একজনের এক এক রকম নিডস থাকবে বা এক এক রকম সমস্যা থাকবে। এই সমস্যাগুলো আপনাকে কি করতে হবে? এই সমস্যাগুলো আপনাকে শুনতে হবে। এই সমস্যাগুলো আপনাকে শুনে একটা সমাধান করতে হবে এবং সবাইকে একই ছায়াতলে নিয়ে আসতে হবে, একই ছাদের নিচে নিয়ে আসতে হবে। সেটাই হলো ইনক্লুসিভিটি। আমার কথা সবাই বুঝতে পেরেছেন? স্যার। জি স্যার। ক্লিয়ার? সবাই জি স্যার, ক্লিয়ার? বুঝতে পেরেছি স্যার। ওকে। হ্যাঁ, বুঝছি। হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি? আমরা ইনক্লুসিভিটি কেন প্র্যাকটিস করব? একটু পড়েন তো, কেউ একজন পড়েন তো এখানে যেটা লেখা আছে 1 নম্বর কন্ডিশনে। Prepare its learners to work more effectively and flexibly in diverse workplaces and communities. Provide more learners and আচ্ছা, clients একটাই with থাক, একটাই থাক, আমরা একটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, প্রোভাইড ইটস লার্নার টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি অ্যান্ড ফ্লেক্সিবলি ইন ডাইভার্স ওয়ার্কপ্লেস অ্যান্ড কমিউনিটিস। তো আমরা যে সিবিএলএমটা পড়ছি, সেই সিবিএলএম এর যে পেজ থেকে এটা উঠায় নিয়ে আসা, আমার নিচে কিন্তু এখানে সেই পেজ নাম্বার লেখা আছে। হ্যাঁ, আপনারা যখন ভিডিওটা দেখবেন সিবিএলএম বের করে মিলায়ে মিলায়ে পড়বেন। আমি কিন্তু বাইরে থেকে কোনো কথা তুলে নিয়ে আসিনি, সব সিবিএলএম থেকেই নিয়ে এসেছি। তো এখানে যেটা বুঝিয়েছে সেটা হলো বিভিন্ন, সবার আগে আমরা বুঝবো যে ডাইভার্স ওয়ার্কপ্লেসটা কি। এই ডাইভার্স ওয়ার্কপ্লেস একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এটা নিয়ে কিন্তু কোশ্চেন আছে, ডাইভার্স ওয়ার্কপ্লেস কি। ডাইভার্স ওয়ার্কপ্লেস হচ্ছে বিভিন্ন কর্মক্ষেত্র, বিভিন্ন জায়গা, বিভিন্ন কর্মক্ষেত্র। তো যদি ইনক্লুসিভিটি আমরা প্র্যাকটিস করি, তাহলে শিক্ষার্থীদের ভিতরে বা শিক্ষার্থীদেরকে এমন ভাবে প্রস্তুত করা যায় যেন তারা যে কোনো কর্মক্ষেত্রে গিয়ে মানিয়ে নিতে পারে এবং দক্ষতার সাথে কাজ করতে পারে। প্রিপেয়ার ইটস লার্নার মানে লার্নারকে এমন ভাবে প্রস্তুত করা যায়, ওয়ার্ক মোর ইফেক্টিভলি অ্যান্ড ফ্লেক্সিবলি ইন ডাইভার্স ওয়ার্কপ্লেস, অর্থাৎ এমন ভাবে প্রস্তুত করা যায় যেন তারা যে কোনো ওয়ার্কপ্লেস বা যে কোনো কর্মক্ষেত্রে গিয়ে নিজেকে মানিয়ে নিয়ে দক্ষতার সাথে কাজ করতে পারে। এর পরেরটা কি আছে, আরেকজন পড়েন তো। নাজমুন নাহার রনি ম্যাম পড়েন। আমি পড়ছি, প্রোভাইড মোর লার্নার্স অ্যান্ড ক্লায়েন্ট উইথ বেটার কোয়ালিটি সার্ভিস ইন অ্যান্ড দ্য ইনক্রিজলি কম্পিটিটিভ মার্কেট। কম্পিটিটিভ মার্কেট। আচ্ছা, কোনো সমস্যা নেই, হতে পারে আমাদের দু একটা ওয়ার্ড বলতে গিয়ে বুঝতে অসুবিধা হতে পারে কিংবা দেখার অসুবিধা হতে পারে, কোনো সমস্যা নেই, আমরা বুঝলেই হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেট। হ্যাঁ, কম্পিটিটিভ মার্কেট হলো প্রতিযোগিতামূলক বাজার। প্রতিযোগিতামূলক বাজার, এখন প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে গেলে কি করতে হয়? নিজেকে উন্নত করতে হয়, সেবার মান উন্নত করতে হয়। যদি আপনি আলু বিক্রি করেন, এখন বাজারে সব জায়গায় বড় বড় লম্বা লম্বা আলু বিক্রি করতেছে, আপনি নিয়ে আসছেন গোল গোল ছোট ছোট আলু, তাহলে তো কেউ কিনবে না। বেটার কোয়ালিটি সার্ভিস তো আপনি দিতে পারবেন না। অর্থাৎ প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে গেলে আপনাকে অবশ্যই আপডেট হতে হবে, না হলে প্রতিযোগিতামূলক বাজারে আপনি টিকে থাকতে পারবেন না। তো যদি আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করি, তাহলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবো, উন্নত মানের সেবা প্রদান করতে পারবো। এটা এখানে বোঝানো হয়েছে যে প্রতিযোগিতামূলক বাজারে আরো বেশি উন্নত মানের সেবা প্রদান করা যায়। এরপরে যেটা আছে সেটা পড়েন কেউ একজন। রনি ম্যাডাম পড়েন। সুমি দাস আছেন? সুমি দাস ম্যাডাম। সাইন করবো স্যার? হ্যাঁ, অবশ্যই পড়েন। স্যার, প্রোভাইড মোর লার্নার্স এন্ড আচ্ছা, ক্লায়েন্ট। এটা হয়ে গেছে, তাও জি আরেকবার স্যার। পড়েন। হ্যাঁ, পড়েন, আরেকবার জি স্যার, পড়েন। প্রোভাইড মোর লার্নার্স এন্ড ক্লায়েন্টস উইথ বেটার কোয়ালিটি সার্ভিসেস ইন দ্য ইনক্রিজিংলি হ্যাঁ, কম্পিটিটিভ কম্পিটিটিভ মার্কেট। জি কম্পিটিটিভ মার্কেটে বেটার কোয়ালিটি সার্ভিস প্রদান করা যায় ক্লায়েন্টকে, যদি ইনক্লুসিভিটি প্র্যাকটিস করা হয়।
অর্থাৎ জি স্যার। প্রতিযোগিতামূলক বাজারে আরো বেশি উন্নত মানের সেবা প্রদান করা যায় ইনক্লুসিভিটি প্র্যাকটিস করলে। এরপরেরটাও পড়েন। জি স্যার। Ensure it meets its obligations arising out of legislation and standard. হ্যাঁ, আমাদের প্রতিটা কোম্পানি, যারা আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করি, প্রতিষ্ঠানের একটা নিয়ম নীতিমালা আছে না? নিয়ম নীতিমালা Yes. আছে, একটা আইন আছে, একটা সংবিধান আছে। প্রতিটা কোম্পানির কিন্তু নিজস্ব একটা আইন বা নীতিমালা, একটা সংবিধান থাকে। তো যদি ইনক্লুসিভিটি প্র্যাকটিস করা হয়, তাহলে আইন ও নির্ধারিত নিয়ম অনুযায়ী যে দায়িত্ব আছে সেগুলো ঠিকমতো পালন করা যায়। অর্থাৎ যদি কোনো ক্লায়েন্টের কাজ করা হয়, বা আমার কোনো স্টুডেন্ট যদি কাজ করে বা কোথাও গিয়ে চাকরি করে, কর্মক্ষেত্র, তো সে যদি আগে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করে, তাহলে ওই প্রতিষ্ঠানের আইন এবং নিয়ম নীতিমালা যেগুলো আছে সেগুলা কিন্তু সে গিয়ে খুব দ্রুত ধরে ফেলতে পারে এবং সঠিক দায়িত্ব নিয়ে সে তার কাজ করতে পারে। এটাই হলো ইনক্লুসিভিটি প্র্যাকটিস। অর্থাৎ এই কারণে আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করি। তো এইখানে কিন্তু আমাদের এই বাংলাটা আমি আসলে বোঝানোর জন্য লিখেছি আপনাদের, যেন আপনারা যখন ভিডিও দেখবেন বা পরবর্তীতে যারা ভিডিও দেখবে, তারা যেন এইটা দেখে বুঝতে মানে অসুবিধা না হয়, এই জন্য আমি বাংলা মিনিং করে দিয়েছি। আসলে বাংলাটাকেও ওইভাবে পড়বেন না, বাংলাটা বুঝে নিলে হয়েছে, এটা কিন্তু মুখস্থ করবেন সবাই। হ্যাঁ, আমি বোঝানোর জন্য বাংলাটা এখানে দিয়ে দিয়েছি, যে আপনারা এবং আপনাদের পরবর্তীতেও হয়তো বা এই ভিডিওটা অন্য কেউ দেখতে পারে, তাদের সুবিধার্থে আমি বাংলাটা নিচে লিখে দিয়েছি। জি স্যার। তো সবাই এটা মুখস্থ করবেন, হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি। এটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা কিন্তু শর্ট কোশ্চেনের ভিতরে আসে। আপনারা এটা খুবই ইম্পর্ট্যান্ট মনে করবেন এবং এটা ভালো করে মুখস্থ করে ফেলবেন। জি স্যার। তাহলে আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, আরো একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? একটা ছবির ভিতরে 3টা পার্ট আছে। একটা ছবির ভিতরে কয়টা পার্ট এখানে? 3টা পার্ট স্যার। 3টা পার্ট। তো এইখানে যেটা আছে সেটা হলো রিয়েলিটি, তাই না? এরপরে যেটা আছে সেটা হলো ইকুয়ালিটি, আর এটা হলো ইকুইটি। এই ছবিটা দেখে আসলে আপনারা কি বোঝেন? আমাকে একটু কেউ যদি শেয়ার করতেন যে এই ছবিটা দেখে আসলে কি বোঝা যায়। স্যার এখানে দেখা যাচ্ছে যে 3জন ব্যক্তি যে আছে তাদের সমতা নাই, এখানে এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এক একজনের সমতা নাই। অবস্থা এক এক অবস্থা আছে। এখানে স্যার আমি একটু যদি বিশ্লেষণ করি, হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা স্টেডিয়ামে হয়তো বা একটা খেলা চলছে। তো খেলা চলছে, যিনি লম্বা তিনি দাঁড়িয়েই খেলা দেখতে পাচ্ছেন, তার কোনো সাপোর্টের দরকার নেই। অপরদিকে যে মাঝারি সাইজের, তাকে একটু সাপোর্ট দিলে সেও দাঁড়িয়ে খেলা দেখতে পাচ্ছে। যে একেবারেই ছোট, তার সাপোর্টের জন্য দুটো দেওয়া হয়েছে। অর্থাৎ যার যেরকম নিড সেটা ফুলফিল করে, অর্থাৎ থেকে ডিজায়ার জায়গাটায় পৌঁছানোর জন্য ইনক্লুসিভিটি প্রয়োগ করে এই জিনিসটা করা হয়েছে। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা মতামত দেওয়ার জন্য। তো আমরা এখানে যে জিনিসটা জানবো, আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ টপিকস বের করে নিয়ে আসবো, সেটা হলো ইকুইটি। ঠিক আছে, আরো অনেক কিছু আছে, ইকুয়ালিটি আছে, রিয়েলিটি আছে, পাশাপাশি আরো অনেক কিছু আসবে, কিন্তু মূল যে টপিকসটা আমরা এখান থেকে বের করব সেটা হলো ইকুইটি। ইকুইটি কি জিনিস? তো আমরা মাঝখানে যে ছবিটা আছে এটা আমরা দেখি, এটা হলো ইকুয়ালিটি। ইকুয়াল মানে কি? সমান সমান। ইকুয়াল সমান। মানে কি? সমান সমান। তো আমার এই মাঝখানে যে ছবিটা আছে, এখানে দেখেন 3জন ব্যক্তি আছে। একজন ব্যক্তি ছোট্ট, আর একজন মাঝারি, আর একজন অনেক বড়। তো যখন আমরা ইকুয়ালিটি মানে সমান দিচ্ছি, সবার জন্য সমান, সবাইকে এক বেঞ্চমার্কে মাপতেছি, তখন যে ব্যক্তি একেবারে ছোট, যে ব্যক্তি একেবারে ছোট সে কিন্তু দেখতে পাচ্ছে না খেলা। দেখতে পাচ্ছে? কি না? পাচ্ছে না। আর যে ব্যক্তি অনেক লম্বা, এইটা কি তার দরকার ছিল এখানে? দরকার ছিল না স্যার। এইটা কিন্তু দরকার ছিল না। তো যখন আমরা ইকুয়ালিটি সবাইকে সমান দিচ্ছি, তখন কিন্তু আসলে হচ্ছে না, কারণ এই ব্যক্তি ছোট। কিন্তু যখন আমরা ইকুইটি দিচ্ছি, যখন আমরা ইকুইটি অর্থাৎ যার যতটুকু দরকার এই ব্যক্তির কিন্তু দরকার নেই, এই যে লম্বা ব্যক্তি ইনার কিন্তু একটা সাপোর্ট বা এই টুলের দরকার নেই, তো আমরা এই ব্যক্তিকে টুল দিলাম না, না দিয়ে যে অনেক খাটো তাকে 2টা টুল দিলাম। আর ইনার একটা টুল দরকার, এই জন্য ইনাকে একটা টুল দিলাম। এটাই হলো ইকুইটি, অর্থাৎ যার যতটুকু দরকার তাকে ততটুকু দিতে হবে, সমান না।
অনেকের একটু বেশি দরকার হবে, তাকে ততটুকু দিতে। যেমন ট্রেনিং সেন্টারে এমন হতে পারে আপনি একটা ট্রেনিং করাচ্ছেন, একটা দুর্বল ক্যান্ডিডেট আছে, একটা দুর্বল ক্যান্ডিডেট আছে। তো এইটা হচ্ছে দুর্বল ক্যান্ডিডেট, এটা হচ্ছে মিডিয়াম ক্যান্ডিডেট, আর এটা হচ্ছে ভালো ক্যান্ডিডেট, আমরা এটা মনে করি। তো যার ভালো, তার একবার প্র্যাকটিস করে কিন্তু আর প্র্যাকটিস করার দরকার হয় না। তো আমরা বলতে পারি যে তুমি একবার প্র্যাকটিস করে আর করার দরকার নেই, যে পারে না তাকে তুমি আরো 2বার সুযোগ করে দাও। তো এটা আবার এমন ভাবে করতে হবে যেন এই ব্যক্তি আবার মন খারাপ না করে, কারণ এই ব্যক্তির কাছ থেকে কিন্তু টুলটা কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু এমন ভাবে নেওয়া হয়েছে যে এই ব্যক্তি কিন্তু মন খারাপ করে নেই, তিনজনই খেলা দেখতেছে হাত উঁচু করে, অর্থাৎ মজা করে। তো যখন আমরা এই ব্যক্তি থেকে এই টুলটা কেড়ে নিচ্ছি বা টুলটা নিয়ে নিচ্ছি, তখন এটা এমন ভাবে নিচ্ছি যেন এই ব্যক্তি মন খারাপ না করে, মনে কষ্ট না পায়। হ্যাঁ, তো আমরা এখানে ইকুইটি মেনটেন করছি, যে যার যতটুকু সাপোর্ট দরকার তাকে আমরা ততটুকু সাপোর্ট দিয়ে সমতা বজায় রাখছি, সমান তৈরি করছি। এখানে কিন্তু সমান তৈরি হয়নি, এখানে ইকুয়ালিটি, সমান দেওয়া আছে কিন্তু সমান সমান কি হয়েছে, হয় নাই। কিন্তু ইকুইটি যখন মেনটেন করতেছি তখন কিন্তু এটা সমান সমান হচ্ছে। তো ইকুইটি কি জিনিস বুঝতে পেরেছি? জি স্যার, জি বোঝা গেছে। স্যার। ওকে, যার একটু বেশি দরকার তাকে একটু বেশি দিলাম, যার একটু কম দরকার তাকে একটু কম দিলাম, যার দরকার নেই তাকে দিলাম না। হ্যাঁ, এটাই হলো ইকুইটি। কিন্তু আমাদের বাস্তব জীবনে বা আমরা যেটা বাস্তবে দেখি সেটা দেখবেন রিয়েলিটি, রিয়েলিটিতে এরকম হয়, যার আসলে দরকার নেই তাকে দেখেন কতগুলা টুল দেওয়া হয়েছে, আর যার দরকার আছে তাকে আমরা কি করি, টেনে নিচে নামাই। এরা কি করছে, টুল তো দেয় নাই, আরো গর্ত করে দিছে নিচে। এটাই হলো রিয়েলিটিতে আমরা এটা করি, আসলে এরকম করা যাবে না, আমাদের করতে হবে এইটা। ঠিক আছে, যদিও এইটার কোনো সম্পর্ক নেই, এটা দেওয়াটাও ঠিক না, তারপরেও আমাদের অনেকেই আমরা এরকম মনে করি বা এরকম করি, আমাদের সমাজে অনেকেই আছে যারা একটু ছোট তাদেরকে আমরা আরো পিছিয়ে রাখি, আর যারা একটু বড় তাদেরকে তেল মারতে মারতে আরো উপর উঠাই দিই। যার জন্য আমি এই ছবিটা আসলে রেখেছি এখানে। তো আমরা করব হচ্ছে ইকুইটি। তো এই ছবিটা দেখে সবাই ক্লিয়ার? আমরা এখান থেকে জাস্ট ইকুইটিটা শিখলেই হচ্ছে। জি স্যার। ওকে, এইবার এই ইকুইটিটা এখানে আমরা ওইখান থেকে দেখে আসছি, এই জন্য এখানে আমরা বুঝবো। তো আমাদের প্রথমে আছে ডাইভার্সিটি, তারপর আছে ইকুইটি, তারপর আছে ইনক্লুশন। ইনক্লুশন আর ইনক্লুসিভিটি আপনারা ধরে নেন একই জিনিস। তো ডাইভার্সিটি কি জিনিস? ডাইভার্সিটি হচ্ছে, এখানে আমি যেটা লিখেছি, লিঙ্গ, বয়স, জাতি, সাংস্কৃতিক, ভাষা, শারীরিক যোগ্যতা, চিন্তাধারা সব মিলিয়ে ভিন্ন মানুষ, সবাই আলাদা, আলাদা আলাদা মানুষ। মানে আমার ট্রেনিং সেন্টারে বিভিন্ন ধরনের মানুষ থাকবে, কেউ ছেলে থাকবে, কেউ মেয়ে থাকবে, কেউ ডিসেবল ক্যান্ডিডেট থাকবে, কেউ অন্য রকম থাকবে, বিভিন্ন ভাষা থেকে আসতে পারে, বিভিন্ন সংস্কৃতি থেকে আসতে পারে, এরকম ক্যান্ডিডেট থাকবে। এটা হলো ডাইভার্সিটি। এটা হলো কি, ডাইভার্সিটি, যে সব ধরনের পার্টিসিপেন্ট থাকবে, সেটা হলো ডাইভার্সিটি। এখন এই সব ধরনের পার্টিসিপেন্টকে আমি ইকুইটি করব। যার, এই যে একটু আগে যে ইকুইটি দেখলাম, যার একটু বেশি দরকার তাকে একটু বেশি সুযোগ দিব, যার একটু কম দরকার তাকে একটু কম দিব, যার দরকার নেই তাকে দিব না। কিন্তু দিব না যাকে, তাকে আবার মন খারাপও করব না। এটা হলো ইকুইটি। আর ইকুইটি যখন আমরা মেনটেন করব, তখন এই যে সবাই কিন্তু এক ফ্রেমে চলে আসছে, সবাই এক ফ্রেমে চলে আসছে, তখন সেটাকে বলা হচ্ছে ইনক্লুশন। ডাইভার্সিটি হলো সবাই একত্রিত, বিভিন্ন গোত্র, লিঙ্গ, বয়স, জাতি সবাই একত্রে যখন থাকবে সেটা হলো ডাইভার্সিটি। সেখান থেকে আমরা যার যতটুকু সুযোগ দরকার তাকে ততটুকু দিব, সেটা হলো ইকুইটি। এবং ইকুইটি করার পরে সবাই একটা ফ্রেমের ভিতরে আবদ্ধ হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে ইনক্লুশন। ক্লিয়ার সবাই? কেউ বুঝতে পারেননি? ঠিক আছে স্যার। একজন মাত্র? আমি কি এটা নিয়ে আরেকটু আলোচনা করব? আরেকবার একটু আলোচনা করেন স্যার। আচ্ছা, আরেকবার একটু আলোচনা করি। মনে করেন আপনার একটা ফুল বাগান আছে। কি বাগান? ফুলের বাগান। ফুলের বাগান আছে। এখন ফুল বাগানে তো বিভিন্ন, বাগানে ফুল বাগানে বিভিন্ন রকম ফুল থাকে না, নাকি একটা ফুল গাছ থাকে? হ্যাঁ, বিভিন্ন ধরনের ফুল থাকে। বিভিন্ন ধরনের ফুল থাকে। তো এই বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন কালারের ফুল হলো ডাইভার্সিটি। বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন কালারের ফুল হলো ডাইভার্সিটি। ডাইভার্সিটি। ঠিক আছে, এখন এই বিভিন্ন কালারের ভিতরে কোন কোন ফুল থাকবে একটু রং চটা। ঠিক আছে, মানে রংটা একেবারে হালকা বা রংটা একেবারে দেখতে ভালো লাগছে না এমন।
তো সেইগুলাকে আমরা কি করবো, একটু কালার করার চেষ্টা করবো, একটু রং করার চেষ্টা করবো ওই ফুলগুলো এনে। সেটা হলো ইকুইটি। সেই রংগুলাকে আমরা একটু কালার করার চেষ্টা করবো, সেটা হলো ইকুইটি। অর্থাৎ ফুল বাগানে অনেক রকম ফুল আছে, কিছু দামি ফুল, কিছু কম দামি ফুল। যেটা কম দামি ফুল সেগুলাকে আমরা একটু কালার করে, একটু সুসজ্জিত করে আমরা সেটাকেও দামি ফুল তৈরি করব, সেটা হয়ে যাবে তখন ইকুয়াটি, মানে ইকুয়ালিটি। এবং এইটা যখন তৈরি করলে এই দামি ফুল আর কম দামি ফুল দুইটাই তো এক হয়ে যাচ্ছে। দামি ফুল আর কম দামি ফুল দুইটাই যখন এক হয়ে যাচ্ছে, সব একই ফ্রেমে চলে আসছে, তখন সেটা ইনক্লুশনে চলে যাচ্ছে। আরো একটু বুঝি। ট্রেনিং সেন্টারে একজন ক্যান্ডিডেট আছে প্রতিবন্ধী, একজন আছে সুস্থ, একজন আছে পরিষ্কার, একজন আছে কালো। আচ্ছা, এখান থেকে একজন কালো পরিষ্কার বাদ দিলাম, একজন আমরা ধরছি যে একজন ডিজাবেল ক্যান্ডিডেট আছে, আর একজন সুস্থ ক্যান্ডিডেট আছে, দুইজন। আর আছে হচ্ছে একজন কম বোঝে, পড়াশোনা বুঝাইলে সে কম বোঝে, মানে সাথে সাথে বুঝতে পারে না। অর্থাৎ আমি কিছু বললে সে বুঝতে পারে না, তাকে 3-4 বার বলা লাগে। কিন্তু বাকি যে তিনজন আছে, মোট 4জন আছে, এই তিনজন একবার বললে বুঝে নিতে পারে, কিন্তু এই ব্যক্তি একবার বললে বোঝে না, একে 2বার বলা লাগে। আর এই ব্যক্তিকে 2বার বললেও বোঝে না, এই ব্যক্তিকে বলার পাশাপাশি করে দেখানো লাগে। আর এই তিনজনকে একবার বলার সাথে সাথে বুঝতে পারে। তো এই যে ব্যক্তি, ইনাকে 2বার বলে বোঝানো, এটা হলো ইকুইটি। আর এই ব্যক্তিকে 2বার বলার পাশাপাশি আবার ডায়াগ্রাম দেখায় বা সরাসরি কাজ করে দেখায় একে শেখানো, এটা হলো ইকুইটি। অর্থাৎ এদের তো একবার বললে এরা বুঝে গেছে, সেই ব্যক্তি হলো এইটা, যে একবার বললে বুঝে গেছে। এবার যাকে 2বার বললে বুঝবে সেই ব্যক্তি হলো এইটা, তাকে আমরা 2বার বললাম। আর একজন বাকি আছে যাকে 2বার বলা লাগবে, পাশে কাজটা করেও দেখানো লাগবে, নাইলে বুঝবে না। তাহলে তাকে আমরা 2বার বললাম, পাশাপাশি কাজটা করেও দেখালাম। তাহলে এর জন্য একটু বেশি করছি, এর জন্য একটু কম করছি, এর জন্য কিন্তু একবার করা লাগছে বা বেশি করা লাগেনি। তো এইটা হলো ইকুইটি। যারা কম পারে তাদের জন্য একটু বেশি সুযোগ করে দেওয়া, যারা বেশি পারে তারা তো ওইভাবে বুঝেই নিল। তো ইকুইটি মেনটেন করা হয়, যারা কম পারবে বা যাদের লার্নিং নিডস থাকবে বা কোনো প্রয়োজন থাকবে, সেইটা মেনটেন করাই হলো ইকুইটি। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার, ঠিক আছে। একজন বুঝেছেন, বাকিরা জি কি স্যার। বুঝেননি? Sir, না বুঝলে আমরা আরো একবার এটা নিয়ে আলোচনা করব, যতবার না বুঝবেন ততবার আলোচনা করব। কিন্তু 18 জন মানুষ জয়েন করা আছে, অথচ 2জন জি স্যার, বুঝেছি। বাবা, একজনই তো 18 জনের মতো করে কথা বলে নিলেন। কি করব? বাকিরা আমার মনে হয় ক্লাস 1 দেখে, হ্যাঁ, আপনার কথাগুলো না মানে স্যার, এত কষ্ট করে শুনি, ক্লাস ওয়ান আওয়াজ দেখে আমার করে পছন্দ বের হয় হয়নি। না। স্যারের কথা এত ভাবে স্যার, শুনি। ভিডিও অন করে ক্লাস নিলে সবাই এরকম মিউট থাকতো না। আপনি যদি ভিডিওটা অন করে ক্লাস নিতেন তাহলে আর কাজে যেতে পারতো না। ঠিক আচ্ছা আছে আচ্ছা স্যার? আচ্ছা। মনে করেন আমরা 3জন আছি, হ্যাঁ। আমি আছি, এই যে সাবিনা ম্যাডাম আছে, আর আর একজনের নাম নি এখান থেকে, সজীব আলী। এই 3জন আছি, আমি আছি, সাবিনা আছে, আর সজীব আলী। অর্থাৎ সাইফুল, সাবিনা আর সজীব আলী, এই 3জন আছে। এখন আমি খেতে পারি হচ্ছে, মনে করেন যে আমার পেট ভরবে 100 গ্রাম চালের ভাত খেলে, তাহলে আমার পেট ভরে যাবে। সাবিনার পেট ভরবে 200 গ্রামের চালের ভাত খেলে। আর আরেকজন কার নাম বলেছিলাম? সজীব। সজীব। সজীব স্যারের পেট ভরবে 300 গ্রাম চালের ভাত খেলে। এখন পেট কিন্তু ভরবে সবার আলাদা আলাদা ভাত খেলে, আমার একটু কম, মানে 100 গ্রাম খেলে ভরবে, সাবিনা ম্যাডামের ভরবে 200 গ্রাম খেলে, আর সজীব স্যারের ভরবে 300 গ্রাম খেলে। তাহলে আমার জন্য 100 গ্রাম 100 গ্রাম ঠিক আছে, এটা ঠিক আছে। মানে আমরা 3জন হলাম ডাইভার্সিটি, ঠিক আছে। একজনের 100 গ্রাম খেলে ভরবে, একজনের 200 গ্রাম খেলে ভরবে, আর একজন 300 গ্রাম খেলে পেট ভরে যাবে। তা আমরা 3জন মিলে হলাম, এটাই হলো ডাইভার্সিটি। ইকুইটি কখন হবে? যখন আমার 100 গ্রাম আমি তো খাচ্ছি, আমি 100 গ্রাম খাচ্ছি, এখন বাকি 2জনের কি 100 গ্রাম খেলে পেট ভরছে? ভরছে না। সাবিনার জন্য লাগছে 200 গ্রাম, আর সজীবের জন্য লাগছে 300 গ্রাম। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা লাগছে, আমার কম লাগছে, তাদের 2জনের কিন্তু একজনের বেশি লাগছে, আর একজনের আরো বেশি লাগছে। তাহলে সকলের জন্য কি সমান হলো? সমান হলো না। কিন্তু পেট ভরবে যখন, তখন সবাই সমান হয়ে যাবে, যে আমারও পেট ভরছে, তারও পেট ভরছে,
তারও পেট ভরছে। তো এই পেট ভরানোর জন্য সজীব আলী 300 গ্রাম খেতে হবে, সাবিনার 200 গ্রাম খেতে হবে, তাহলে পেট ভরবে, তারও পেট ভরবে, তারও পেট ভরবে, আর আমার 100 গ্রাম খেয়ে পেট ভরবে। তো আমার ট্রেনিং সেন্টারে যাকে অল্প বুঝাইলে বা অল্প একটুতে হয়ে যাবে তার জন্য অল্প, যে একটু বেশি বুঝবে তাকে একটু বেশি সুযোগ সুবিধা করতে হবে, বা যার একটু বেশি দরকার হবে তার জন্য একটু বেশি করতে হবে, করে সবাইকে সমান করে তৈরি করতে হবে। স্যার সবাইকে, তার মানে স্যার যে কোনো সমস্যার সমাধান করতে হবে প্রত্যেকের আলাদা আলাদা হবে, তাদেরকে দেখতে হবে, তাদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে সাপোর্ট দিতে হবে, বিষয়টা হ্যাঁ, হচ্ছে এটা স্যার। প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দিতে হবে। সবার কিন্তু একই সমস্যা থাকবে না। কারোর মনে করেন যে একজন আছে ডিজেবল ক্যান্ডিডেট, সে উঠতে পারে না, তো তাকে কি করতে হবে, একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে কাছে এনে শেখাইতে হবে। যে চোখে কম দেখে, তাকে আরো কাছে নিয়ে আসতে হবে, একটা চশমার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যার যতটুকু সাপোর্ট নিডেড তাকে ওই সাপোর্টটা দিতে হবে। এটাই হলো ইকুইটি। অর্থাৎ কেন কেন করতে হবে ইকুইটি, সেটা আমরা আরো একটু পরে ইনহ্যান্স ইকুইটি যখন দেখব তখন আমরা এটা জানতে পারবো। যে ইকুইটিটা হলো অনেক লার্নার থাকবে, যাদের একটু নিডস বেশি থাকবে, না হলে তো তারা সমমান হবে না, তাই না? ক্লাসে তো সব স্টুডেন্ট ভালো পারে না। যার 1 রোল সে অনেক ভালো পারে, যার 2 রোল তার থেকে একটু কম পারে, আর যার 50 রোল সে তো ভালো আরো কম পারে। তো যে যার 50 রোল তার দিকে একটু বেশি সুযোগ সুবিধা দিতে হবে, দিয়ে। স্যার আমার এখানে একটা কথা ছিল, হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে এখানে যেটাই আমরা দিব সাপোর্ট, তার সেটা হতে হবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী। যেমন কেউ যদি মনে করেন যে চোখে কম দেখছে, চশমায় কম দেখছে, চশমার পাওয়ারটা কম, এখন তাকে তো আর চশমা কিনে দিতে পারি না, তাকে বোর্ডের সামনে একটু আগাই দিতে পারি, মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে প্রত্যেকটা। আচ্ছা, মানে এটা তো উদাহরণ দিয়েছি যে চোখের সমস্যা। হ্যাঁ, ইকুইটি বলতে আসলে সাধারণত তাদের সমস্যাগুলো, মানে ইনক্লুসিভিটি হচ্ছে তাদের সমস্যাগুলো শুনে সমাধান করা। আর ইকুইটি বলতে বোঝানো হয়েছে, যেমন আপনি একটা টুল লাগাই দিয়েছেন এখানে, এই যে এই ব্যক্তিটা বাটুল, এ কিন্তু দেখতে গেলে কি করতে হয়েছে, 3টা টুল দেওয়া লাগছে, আর এর দেওয়া লাগছে 2টা টুল, আর এক টুল লাগে না। তো এদেরকে যে টুলটা আগাই দিচ্ছেন, এটাই হলো ইকুইটি। আচ্ছা আচ্ছা। তো অ্যাডাপটিভ টেকনোলজি বা এই শেখানোর জন্য যেগুলো দরকার, এই যে ফিজিক্যাল ইনভায়রনমেন্টের, এগুলো তো আপনার প্রতিষ্ঠানে অবশ্যই থাকবে, এটা আসলে কিনে দিতে হবে না। এই ধরনের অ্যাডাপটিভ টেকনোলজি অবশ্যই প্রতিটা প্রতিষ্ঠানে থাকে। তো আমরা পরবর্তীতে চলে যাই নাকি? আমরা শুধু এখান থেকে ইকুইটিটা বুঝলেই হবে। জি স্যার। ওকে, হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি। ইনক্লুসিভিটি আমরা কেন প্র্যাকটিস করব, তাই না? না কিভাবে প্র্যাকটিস করব? জি স্যার। আচ্ছা, হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি। তো ইনক্লুসিভিটি যেভাবে প্র্যাকটিস করা যায় তার কয়েকটা উদাহরণ বা কয়েকটা পয়েন্ট এখানে দেওয়া আছে। একটা হলো বিল্ডিং অ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বিল্ড করতে হবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কি জিনিস, এই দেখেন নিচে আছে। একটু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নিয়ে আগে আলোচনা করে নিই, যেহেতু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রথমে আছে, এটা বিল্ড করতে হবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এর ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট আছে। লার্নিং ডিফিকাল্টিস আছে, ল্যাঙ্গুয়েজ লিটারেসি অ্যান্ড নিউমারেসি নিডস আছে, কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে, সাইকো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে, এজ, জেন্ডার, সেক্সুয়ালিটি আছে। এরপরে কি আছে, সাইকোলজিক্যাল সমস্যা থাকতে পারে, হ্যাঁ, ডিসাবিলিটিস থাকতে পারে, মেডিকেল কন্ডিশনস থাকতে পারে। অর্থাৎ এটা হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। যদি কোশ্চেন আসে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি হবে, তাহলে আমরা বলবো যে লার্নিং ডিফিকাল্টিস, মানে কেউ তাড়াতাড়ি শেখে, কেউ ধীরে ধীরে শেখে। আমরা যখন একটা জিনিস পড়াই, কেউ আছে অনেক দ্রুত নিতে পারে, আবার কেউ আছে কি এটা নিতে গেলে অনেক সময় লাগে। তো লার্নিং ডিফিকাল্টিস থাকতে পারে। ল্যাঙ্গুয়েজ, ভাষাগত সমস্যা থাকতে পারে। লিটারেসি অ্যান্ড নিউমারেসি নিডস, মানে কম পড়াশোনা জানে, লো লিটারেসি নিউমারেসি, পড়াশোনা কম জানা ব্যক্তি থাকতে পারে। কালচারাল ব্যাকগ্রাউন্ড, ভিন্ন সংস্কৃতি থাকতে পারে। সাইকো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, মানে পারিবারিক বা সামাজিক আর্থিক অবস্থার কথা বোঝানো হয়েছে। কেউ বড় লোক হতে পারে, কেউ গরিব হতে পারে। এক্স, জেন্ডার, সেক্সুয়ালিটি, বা এখানে বয়স, লিঙ্গ, ধর্মীয়, বিভিন্ন ধর্ম আলাদা থাকতে পারে। মানসিক এবং মনোরোগ সমস্যা থাকতে পারে। ডিসএবিলিটি, প্রতিবন্ধকতা থাকতে পারে, যে চোখে কম দেখে, কানে কম শোনে, কথা বলতে কম পারে বা একটু অস্পষ্ট করে কথা বলে। মেডিকেল কন্ডিশনের ভিতরে থাকতে পারে অ্যাথ্রাইটিস বা অ্যাজমা। এখানে 2টা রোগের নাম বলা হয়েছে, যে এই ধরনের সমস্যা থাকলে সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, তারাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তাহলে এটা কি করতে হবে, বিল্ডিং
অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে যে কিভাবে আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে পারি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মাধ্যমে, ইন্টিগ্রেটিং প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটির মাধ্যমে। প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটিটাও একটু পরে আমরা জানতে পারবো যে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি কি। তারপর ইউজিং ইকুইটি পলিসির মাধ্যমে। ইকুইটিটা আমরা একটু আগে জেনেছি যে যার যতটুকু দরকার তাকে ততটুকু সাপোর্ট দিতে হবে, কাউকে একটু বেশি দিতে হবে, কাউকে একটু কম দিতে হবে, দিয়ে সবাইকে সমতা, একটা সমান ইনক্লুসিভনেস বজায় রাখতে হবে। তারপরে ইউজিং ল্যাঙ্গুয়েজ সেন্সিটিভ ডিফারেন্স। এই ইউজিং ল্যাঙ্গুয়েজ সেন্সিটিভ ডিফারেন্স এটাও একটু পরে আমরা আবার সুন্দর করে জানতে পারবো বিস্তারিত। তো হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি, এটা সবাই বুঝতে পেরেছি। এটার যে বাকি যে দুইটা পয়েন্ট আছে এটা একটু পরে আমাদের বিস্তারিত আলোচনা আছে, তখন আরো বুঝে যাবো যে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি আর বুঝতে পেরেছি স্যার। ইউজিং ল্যাঙ্গুয়েজ সেন্সিটিভ ডিফারেন্স। Yes, sir. এখান থেকে আমাদের এইটা তো মুখস্থ করতে হবে যে হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এটা মুখস্থ করতে হবে। সবগুলো মুখস্থ করার দরকার নেই, এখান থেকে 4-5টা পয়েন্ট মনে রাখলে হয়েছে যে কারা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ভিতরে কি কি থাকতে পারে। লার্নিং ডিফিকাল্ট থাকতে পারে, এজ, জেন্ডার, সেক্সুয়ালিটি থাকতে পারে, ল্যাঙ্গুয়েজ, লো লিটারেসি, নিউমারেসি থাকতে পারে, কালচারাল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই যে সহজ সহজ যেগুলো আছে, সাইকো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এই সহজ সহজ 4 থেকে 5টা পয়েন্ট আমরা মুখস্থ করে ফেলবো। আর এটা যদি এমনি বুঝতে পারেন, এই যে এখানে বাংলায় লেখা আছে, বাংলায় বুঝতে পারলে তো এমনি মনে পড়ে যাবে, তখন আপনি এমনি লিখে দিতে পারবেন। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা আছে সেটা হলো ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস। এটা বহুতবার এসেছে এই কোশ্চেনটা, ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, বিশেষ কিছু প্রয়োজন। বিশেষ কিছু প্রয়োজন কাদের হতে পারে, বা ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, এইটুকু লেখা দেখলে এটা উঠাই দেবেন যে ওম্যান হোয়ার আন্ডার রিপ্রেজেন্টেড, মানে পিছিয়ে পড়া নারীর কথা বোঝানো হয়েছে। পিপুল উইথ লো লিটারেসি নিউমারেসি, একটু কম পড়াশোনা জানে যারা, তাদের জন্য ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিড দরকার। পিপুল উইথ ডিসাবিলিটি, প্রতিবন্ধীদের জন্য। রুরাল অ্যান্ড রিমোট লার্নার, এর মানে গ্রাম বা প্রত্যন্ত এলাকার লোকদের জন্য। ইয়ুথ অ্যাট রিস্ক, এটা বলেন তো কি ইয়ুথ অ্যাট রিস্ক বলতে কি বুঝিয়েছে? যুবকরা কি এরকম সমস্যায় পড়তে পারে আর কি, তারা একটা ঝামেলায় থাকে আর কি, সেটা বলছে স্যার। যুবকদের ভিতরে অনেকে খারাপ অভ্যাস আছে না, ঝুঁকিতে আছে, অনেক যুবক আছে না, জি স্যার, আছে স্যার। তাদের বোঝানো হয়েছে যে ইয়ুথ অ্যাট রিস্ক। হ্যাঁ, তো ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিড বলার সাথে সাথে আমরা এটা ঠোঁটের আগায় থাকবে, এগুলা কিছু জিনিস থাকবে, যেমন ডাইমেনশন অফ কম্পিটেন্সি জিজ্ঞাসা করার সাথে সাথে সবাই বলে দেয় 4 ডাইমেনশন অফ কম্পিটেন্সি, টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট। ঠিক এরকম ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডটা সবার ঠোঁটের আগায় থাকবে। এটা বুঝতে পেরেছি, ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস। জি স্যার। ওকে, প্রোভাইডিং সাপোর্ট ফর স্পেশাল নিডস, মানে যাদের স্পেশাল নিডস দরকার তাদের জন্য কি ধরনের সাপোর্ট দিতে হবে। স্পেশাল নিডস কিন্তু দরকার হয়, এই যে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস যারা আছে এদের কিন্তু স্পেশাল নিডস দরকার হয়। এই স্পেশাল নিডসটা দরকার হয় ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডের ভিতরে যাদের নাম আছে, এদের কিন্তু স্পেশাল নিডস প্রয়োজন হয়। স্পেশাল নিডস এর ভিতরে কি কি থাকতে পারে, যে প্রোভাইড, আমরা কি কি স্পেশাল নিডস দিতে পারি, একজন পড়েন তো প্রথমটা। Physical environment adjustment. ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট, এটা কেমন ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট? মানে যেমন কারোর যদি হ্যাঁ, থাকে। তাকে সেই ফিজিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে তার যেন অসুবিধা না হয়, তার বসার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, তার নিডগুলো যেন তাকে ভালোভাবে প্রোভাইড করতে পারি। হ্যাঁ, রাইট। শারীরিক প্রতিবন্ধকতা যেন না থাকে। ফিজিক্যাল যে প্রতিবন্ধকতা এগুলো যেন না থাকে। এমনও হতে পারে যে সে ওইখানে উঠতে গেলে সিঁড়ি দিয়ে উঠতে পারে না, তাহলে ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাকে সিঁড়ির ব্যতীত যদি উঠতে না পারে তার জন্য একটা হুইল চেয়ার ব্যবস্থা করা যেতে পারে, র্যাম্পের ব্যবস্থা করা যেতে পারে। এটা ফিজিক্যাল এনভায়রনমেন্টের ভিতরে আসে। আবার এটা হতে পারে সেই শর্ট, তাকে সেই বসার জায়গাটা, স্পেসটা যেন ঠিকঠাক ভাবে করে দেই। হ্যাঁ, ঠিকঠাক ভাবে স্পেশাল নিডস এর ভিতরে পড়ে। তারপর অ্যাডজাস্টমেন্ট লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস, প্রশিক্ষণের যে অ্যাক্টিভিটিস গুলা সেটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রশিক্ষণের যে অ্যাক্টিভিটিস গুলা বা অ্যাসেসমেন্ট নেওয়ার সময় হতে পারে, ট্রেনিং করানোর সময় হতে পারে, এই সময় যে যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে সেটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে লার্নারদের সাথে। অস ইস্যু হতে পারে, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হতে পারে, অনেকে আছে যে ভাষা বুঝতে পারে না,
তাদের জন্য কি করতে হবে? দোভাষী নিতে হবে। তারপরে লিটারেসি অ্যান্ড নিউমারেসি ইস্যু থাকতে পারে, যারা কম পড়াশোনা জানে, হ্যাঁ, তারা কিন্তু দেখে পরীক্ষা দিতে পারবে না বা বুঝতে পারবে না, তাদের জন্য কি করতে পারে? অন্যভাবে অন্য কোনো সিস্টেমে পরীক্ষাটা নেওয়া যেতে পারে। লো লিটারেসি নিউমারেসি কম পড়াশোনা জানে যারা, তাদের জন্য মোর টাইম অ্যাডিশনাল সাপোর্ট টু লার্নার, যারা স্পেশাল নিডস দরকার, তাদের যদি এক্সট্রা টাইম দরকার হয়, তাদেরকে একটু এক্সট্রা 10 মিনিট টাইম দেওয়া যেতে পারে। এটাই হলো স্পেশাল নিডস। ক্লিয়ার সবাই? হ্যাঁ, জি বুঝতে স্যার, ক্লিয়ার পেরেছি। স্যার। জি স্যার। স্যার এখান থেকে কোশ্চেন আসতে পারে কিভাবে? স্পেশাল নিডস, বা এটা তো খুব ইম্পর্ট্যান্ট, এই যে প্রোভাইডিং সাপোর্ট ফর স্পেশাল নিডস, মানে আপনি স্পেশাল নিডস যাদের দরকার তাদের জন্য কি কি সাপোর্ট দিতে পারবেন বা কি কি ধরনের সাপোর্ট দেওয়া যায় তাদের। ঠিক আছে, স্পেশাল নিডস যাদের দরকার তাদেরকে কি কি সাপোর্ট প্রোভাইড করবেন আপনি, বা কি কি সাপোর্ট দেওয়া যায়? প্রোভাইড সাপোর্ট ফর স্পেশাল নিডস। স্পেশাল নিডস যাদের দরকার তাদের তো অবশ্যই সাপোর্ট দরকার আছে, তো কি কি সাপোর্ট দরকার হতে পারে? স্পেশাল নিডস আসলে কাদের দরকার সেটা যদি আমরা জানি, তাহলে তাদের কি সাপোর্ট দরকার সেটা কিন্তু আমরা জানতে পারবো। তা আমরা আরেকটু এখানে আরো একটু বিস্তারিত বুঝতে পারবো এটা দেখলে। স্যার, ইয়েস, রিজনেবল আর স্পেশাল স্পেশাল এদের মধ্যে পার্থক্য কি? মানে এই দুইটা স্যার উল্টা পাল্টা বাজে। বুঝিনি। আরেকটা আছে না, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ, মানে এইটা আর এইটার মধ্যে না স্যার কনফিউশন লাগে। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, জি স্যার। কনফিউশনের কিছু নেই তো, একই তো। লার্নার নিডস কি দরকার, এইটাকে যখন আপনি পূরণ করবেন সেটাই তো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। মানে লার্নার নিডস, লার্নারের এই জিনিসগুলো দরকার, আর আপনি যখন এটা প্রদান করবেন তখন তাকে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেল। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বোঝাচ্ছে যে যার যেটা প্রবলেম, যদি তার চোখের সমস্যা হয়, তাকে চোখের সমস্যা হলে তাকে সামনে বসিয়ে আলোর জায়গায় তাকে সে এভাবে প্রোভাইড করা। তার যদি মানে কোনো লেখার ক্ষেত্রে তার বোঝানোর ক্ষেত্রে যদি সমস্যা হয়, তাকে স্পেশালি ভাবে তাকে বুঝিয়ে দেওয়া। স্যার এটাই তো এই তো, বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এগুলাই বোঝাচ্ছে। আর কেউ বলবেন? আরো কেউ করতে পারেন, অর্থাৎ স্পেশাল নিডস দরকার আছে না, যে একজনের চোখের সমস্যা, তাকে একটু আলোতে বসাই দিলাম যে একটু অন্ধকারে কম দেখে, তো তাকে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করলাম। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি করে করলাম? তাকে একটু আলোতে বসাই দিলাম, এটাই হলো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। আর তার যে আলোতে বসতে হবে, এটা হলো তার স্পেশাল নিডস বা লার্নার নিডস, মানে তার প্রয়োজন আলোতে বসা, এটা হলো তার নিডস। আর তাকে আমি যে বসালাম, এটা হলো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করলাম তার জন্য, সেটাই হলো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, নিডসটা যখন আপনি পূরণ করবেন তখন সেটা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এখানে কিছু পার্টিকুলার নিডের কথা উল্লেখ আছে এবং কিছু ইস্যুর কথা উল্লেখ আছে, যে এই নিডস এর লোকদের এই সমস্যা থাকে, এখানে সমাধানও উল্লেখ আছে। তো সমাধান আপনাদের যদি পড়তে অসুবিধা হয়, আপনারা এখান থেকে যেগুলা লেখা আছে দেখবেন অধিকাংশ কিন্তু একই রকম। এর নিচে আরো কিছু আছে, আরো কয়েকটা। তো এখানে পার্টিকুলার নিড আছে, লো লিটারেসি নিউমারেসি, ক্যান্ডিডেট উইথ ডিসাবিলিটি, ওল্ডার ক্যান্ডিডেট, হেলথের, জেন্ডার, ইন্ডিজিনিয়াস ক্যান্ডিডেট, এদের কি কি পটেনশিয়াল ইস্যু আছে, এই পটেনশিয়াল ইস্যুটা একটু পড়বেন। ঠিক আছে, অধিকাংশ দেখবেন যে প্রায় কাছাকাছি আছে। রিডিং সমস্যা, রাইটিং সমস্যা, ক্যালকুলেটিং, হ্যাঁ, এই পার্টিকুলার নিডস যাদের আছে তাদের কি কি সমস্যা। লো লিটারেসি নিউমারেসিদের কি সমস্যা হতে পারে? যারা কম পড়াশোনা জানে তাদের পড়তে সমস্যা হয়, লিখতে সমস্যা হয়, হিসাব করতে সমস্যা হয়, কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের সমস্যা আছে। তো এইটা একটু সবাই পড়বেন যে এই পার্টিকুলার নিডদের এই সমস্যা থাকতে পারে। এরপরে আছে কি? ডিফারেন্ট পারসিপশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। পারসিপশন, পারসিপশন কি জিনিসকে বলতে পারবেন? ধারণা বা উপলব্ধি। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মানে মতামত থাকে, কারোরটার সাথে কারোরটা মিলে না, এরকম কিছুই হচ্ছে বুঝে। দারুণ বলেছেন। আর কেউ? যেমন স্যার এক একজনের চিন্তা ভাবনা এক ধরনের, এক একজনের বিচার বিচার নেওয়ার বা ব্যবস্থা করার বা থিঙ্ক করার চিন্তা ভাবনা একরকম, হ্যাঁ হ্যাঁ, একদম। এরকম কিছু। এটা অনেকটা নন জাজমেন্টালের সাথে কাছাকাছি হ্যাঁ যায়, হ্যাঁ হ্যাঁ, বি নন জাজমেন্টালের কাছাকাছি যায়। ডিফারেন্স পারসিপশন, পারসিপশন আফটার দি ওয়ে উই ভিউ আদার পিপল। মানে এটা হচ্ছে, মনে করেন যে আমার ক্লাসে একটা স্টুডেন্ট আছে, আমি তাকে বলে দিলাম, ভাই আমার কাছে মনে হচ্ছে যে ও পারবে না। ওকে বললাম যে তুমি তো এটাতে পাস করতে পারবা না, এটাতে কম্পিটেন্ট হতে পারবা না তুমি, এরকম একটা কথা বলে দিলাম। বা মনে করেন যে আপনার কাছে একজন আসছে ভর্তি হইতে,
এখন আপনি দেখলেন যে ওই লোকটার কাপড়টা একটু ময়লা, তা আপনি মনে করলেন যে ওর কাপড়ে ময়লা বা আমাদের এই ব্যাকগ্রাউন্ড বা ইসের সাথে যাচ্ছে না, আমাদের এখানে সবসময় ইনটিন করে পরিষ্কার পরিচ্ছন্ন ইয়ে আসতে হয়। আপনি বললেন এই তোমার দ্বারা এই সম্ভব না, মনে আঘাত করে একটা কথা বললেন। আসলে এটাই হলো পারসিপশন। পারসিপশন মানে এক একজনের প্রতি এক এক রকম দৃষ্টিভঙ্গি। এই ধরনের বাছ বিচার করা যাবে না। মানে আমাদের ক্লাসে তো অনেকে থাকবে, সবাইকে কিন্তু সমানভাবে আমাকে দেখতে হবে। কাউকে একটু বেশি দেখলাম যে ও ভালো পারবে, আর একজনকে বললাম এই ও পারে না বলে তার মনে আঘাত করে দিলাম, এরকম করা যাবে না। তো এই জন্য আমি এখানে লিখেছি যে পারসেপশন হলো এক এক মানুষের প্রতি এক এক রকম দৃষ্টিভঙ্গি। কাউকে আপনি ভালো বললেন, কাউকে আপনি খারাপ বললেন, এটা ঠিক না। যেমন একজনকে দেখে বিচার করে নেওয়া যে সে পারবে না, আপনি একটা স্টুডেন্টকে দেখে বিচার করে নিলেন যে তুমি এটা পারবা না। তো ইনক্লুসিভিটির প্রধান এবং ফার্স্ট স্টেপ, এইটা হলো ইম্পর্টেন্ট একটা কথা লিখেছি আমি এখানে, সেটা হলো ইনক্লুসিভিটির ফার্স্ট স্টেপ হলো পার্সোনাল পারসেপশন। অর্থাৎ এই নিজের ভিতর থেকেই এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে সবার আগে, না হলে তো আপনি ইনক্লুসিভিটি কখনোই মেনটেন করতে পারবেন না বা প্র্যাকটিস করতে পারবেন না, বা আপনার ওয়ার্ক প্লেসে আপনি কখনোই ইনক্লুসিভনেস করতে পারবেন না। যদি নিজের পারসেপশন থেকে আপনি বের হয়ে না আসতে পারেন, যদি আপনার এই ধরনের বিচারভঙ্গি থাকে যে তুমি পারবা বেশি, তুমি পারবা না, তুমি কালো এই জন্য তোমাকে দিয়ে হবে না, বা তোমার জামাটা ময়লা এই জন্য তুমি এই সমাজের সাথে যাও না, এই ধরনের পারসেপশন থেকে আমরা যদি বেরোয় না আসি, তাহলে কিন্তু আমরা আমাদের কর্মক্ষেত্রে কখনো ইনক্লুসিভনেস বজায় রাখতে পারবো না। এই জন্য বলা হয় ইনক্লুসিভিটির প্রথম স্টেপ বা প্রথম ধাপ হলো নিজের ব্যক্তিগত পারসেপশন, এটাকে পজিটিভ ভাবে তৈরি করা। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এই যে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, পড়েন তো কি লেখা আছে, একজন প্রথমটা পড়েন। Using learner-centered approaches to learning. ইউজিং লার্নার সেন্টারেড বা সেন্টার্ড অ্যাপ্রোচেস টু লার্নিং, এর মানে হলো আমরা যখন কথা বলি ক্লাসে, তখন শিক্ষক সবকিছু বেশি বেশি বলে না বা বেশি বেশি করে না, জি স্যার, বোঝানোর জন্য স্যার। বোঝানোর জন্য। তা এখানে কি করতে হবে, মানে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটির ভিতরে প্রথমেই আছে যে লার্নারকে সেন্টারে রাখতে হবে, মানে তাকে গুরুত্ব দিতে হবে। সেন্টার মানে হলো মাঝামাঝি, ঠিক আছে? শিক্ষক বেশি বলবে এমনটা না, মানে লার্নারকেও কি করতে হবে, লার্নিং অ্যাপ্রোচ সেন্টার, মানে শেখানোর জন্য বা শেখার সময় তাকে মধ্য অবস্থানে রাখতে হবে। তো যেমন যদি স্যার এটা, আমরা স্যার শিখতেছি আপনার থেকে স্যার, আপনি আমাদেরকে বোঝাচ্ছেন, আমরা আপনার এই প্রশ্নগুলো বা যেটা কোশ্চেন করতেন সেটা অ্যান্সার করছি স্যার বোঝার জন্য। আচ্ছা আচ্ছা, যদি এটা কঠিন মনে হয় এটা অ্যাভয়েড করবেন, কোনো সমস্যা নেই। প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি যে এটা লিখতে হবে এমনটা না, এখান থেকে সহজ সহজ কয়টা পয়েন্ট দেখে নেবেন। যেমন ইন্ডিপেন্ডেন্স, সকলের জন্য স্বাধীনতা, এটা পড়েন তো, 2 নম্বরটা কি লেখা আছে? Fostering and ফস্টারিং এন্ড অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, মানে সকলের জন্য স্বাধীনতা, সকলকে স্বাধীনতা দিতে হবে। এটা সহজ আছে, এটা দিবেন। যদি স্যার এটা শুধু দিব? ইন্ডিপেন্ডেন্স দিলে হবে না, মানে পুরোটা দিতে হবে। ইন্ডিপেন্ডেন্স হলো কি পয়েন্ট, এই জন্য মানে আমি যে ইয়াগুলা মানে পুরো সেন্টেন্সের ভিতরে যেটা যেটা হাইলাইট করি ওইটা হলো কি পয়েন্ট, মানে ওইটা মুখস্থ রাখলে আপনি তো বুঝতে পারবেন। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, তার মানে সবাইকে স্বাধীনতা দিতে হবে। তার মানে ওইটা মনে রাখলে আপনি পুরো সেন্টেন্সটা লিখে দিতে আসতে পারবেন। এই সেন্টেন্সটার কি পয়েন্ট হলো ইন্ডিপেন্ডেন্স, মানে এইটা দেখে বা এইটা মনে থাকলে আপনি পুরো সেন্টেন্সটা লিখতে পারবেন। যে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটির ভিতরে ইন্ডিপেন্ডেন্স প্রথম হলো স্বাধীনতা দেওয়া, তারপরে আরেকজন পড়েন এটা। Supporting equal opportunity for participation. মানে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, সমান সুযোগ, ইকুয়াল সমান অপরচুনিটি, সুযোগ কাদের জন্য, ট্রেনিদের জন্য সমান সুযোগ দিতে হবে এবং সাপোর্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা 2টা পেয়ে গেলাম, ইন্ডিপেন্ডেন্স, ইকুয়াল অপরচুনিটি। এরপরে আছে, এটা আরেকজন পড়েন। Creating opportunities for participation and success. আচ্ছা, অপরচুনিটি তৈরি করতে হবে, সমান সুযোগ তো দিতে হবে, এরপরে অপরচুনিটি তৈরি করতে হবে। কেন? পার্টিসিপেশন অ্যান্ড সাকসেস, পার্টিসিপেন্টকে সাকসেস করার জন্য নতুন নতুন
অপরচুনিটি তৈরি করতে হবে, নতুন নতুন সুযোগ তৈরি করতে হবে। ঠিক আছে, এরপরে ensuring cooperative approaches to learning. শেখানোর জন্য কোঅপারেটিভ করতে হবে, এটা ইনশিওর করতে হবে নতুন কিছু শেখানোর জন্য। এরপরের যেটা আছে এইটা যদি আপনারা অত বড়টা পড়তে না পারেন তাহলে আপনারা এখান থেকে বুঝে নিতে পারেন সাপোর্টিং কন্ট্রিবিউশনস ভ্যালুইং, মানে সে যেটা কন্ট্রিবিউট করবে, তারা যেটা কন্ট্রিবিউট করবে, একজন ডিফিকাল্ট লার্নার বা একজন ডিসএবিলিটি ক্যান্ডিডেট, সে একটা জিনিস কন্ট্রিবিউট করছে, সেই জিনিসটাকে তাকে কি করতে হবে, সাপোর্ট দিতে হবে, ভ্যালু দিতে হবে। এটাই হলো প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি। এরপর আছে মোটিভেটিং লার্নার, লার্নারকে কি করতে হবে, মোটিভেট করতে হবে, মেকিং রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটির পয়েন্ট হলো এইগুলা, এখান থেকে আপনাদের কাছে যেটা যেটা সহজ মনে হয়, যেমন এই যে স্বাধীনতা দিতে হবে, সমান সুযোগ তৈরি করতে হবে, নতুন নতুন সুযোগ তৈরি করতে হবে, লার্নিং কোঅপারেটিভ করতে হবে, অর্থাৎ নতুন নতুন কিছু শেখানোর ইনশিওর করতে হবে। এরপর আছে সাপোর্টিং ভ্যালুইং কন্ট্রিবিউট, তারা যেখানেই কন্ট্রিবিউট করবে বা যতটুকু করবে সেটা সাপোর্ট দিতে হবে, বলতে হবে যে ভালো হয়েছে, হ্যাঁ, তাদের কাজ বা কথাগুলো ভ্যালু দিতে হবে, মোটিভেট করতে হবে, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন, এটাও তৈরি করতে হবে। তো প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি থেকে আমরা এইটুকু পড়বো। ক্লিয়ার সবাই? জি স্যার। Yes, sir, clear, sir. অ্যাক্সেস, অ্যাক্সেস মানে কি, বা অ্যাক্সেসিবিলিটি, প্রবেশাধিকার, স্যার। রাইট, প্রবেশাধিকার। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। অ্যাক্সেস কেউ একটু পড়েন, আপনারাই পড়েন, আমি পড়লে তো আমার পড়া হয়ে গেল, পড়া তো দরকার আসলে আপনাদের। রোজি ম্যাডাম আছেন? Access generally refers to the ability of learners to enter training. আচ্ছা, মানে আমার একটা ট্রেনিং সেন্টার আছে, এই ট্রেনিং সেন্টারে লার্নারকে কিভাবে প্রবেশাধিকার নিশ্চিত করা যায়, বা আমার ট্রেনিং সেন্টারের দিকে তাকে কি করে আকর্ষিত করা যায়। হুম, আর আমার একটা ট্রেনিং সেন্টার আছে, সেখানে বিভিন্ন ট্রেনিং আছে, সেই ট্রেনিং এ যে লার্নার গুলো আছে, এই লার্নার গুলাকে কিভাবে আকর্ষিত করা যায় বা প্রবেশাধিকার নিশ্চিত করা যায়, সেটাই হলো এটা। অ্যাক্সেস জেনারেলি রেফার্স টু দি অ্যাবিলিটি লার্নার্স টু ইন্টারটেনিং। এই জন্য আমি এখানে হাইলাইট করে রাখছি যে অ্যাক্সেস জেনারেলি রেফার্স লার্নার টু এন্টারটেনিং, অর্থাৎ এই এন্টারটেনিং এ লার্নারকে কিভাবে অ্যাক্সেস করা যায়। এর জন্য আমরা কি করতে পারি? রোজি ম্যাডাম পড়েন, এটা পুরোটা রোজি ম্যাডাম পড়বেন, প্রথমটা পড়েন। ইমপ্রুভিং ফিজিক্যাল অ্যাক্সেস টু ট্রেনিং ভেন্যুস। আচ্ছা, ইমপ্রুভিং ফিজিক্যাল অ্যাক্সেস টু ট্রেনিং ভেন্যু, মানে আমরা ট্রেনিং ট্রেনিং ভেন্যুর, ভেন্যু আছে, সেটার মধ্যে হচ্ছে তারা যাতে ট্রেনিং রুমে ঠিক মতো যেতে পারে, পৌঁছাতে পারে ফিজিক্যালি, সেই জিনিসটার অ্যাক্সেসটা থাকবে তাদের প্রতি, এবং সেটা ডেভেলপ করতে হবে, আরো বাড়াতে হবে, হ্যাঁ, ইমপ্রুভ ইমপ্রুভ করতে হবে। কেমন সেটা? সিঁড়ির পাশাপাশি এই যে একটা দাগ দিয়ে রাখছি, এটা করতে পারি, সিঁড়ির পাশাপাশি লিফট থাকবে, হ্যাঁ, লিফট আহ, থাকবে, র্যাম্প থাকবে। অর্থাৎ যার জন্য আমার দেখা গেল যে যারা হুইল চেয়ার ইউজ করছে তার জন্য তো অবশ্যই র্যাম্প লাগবে। হ্যাঁ, অবশ্যই র্যাম্প লাগবে। এই জন্য ফিজিক্যাল অ্যাক্সেস বা ইমপ্রুভিং ফিজিক্যাল অ্যাক্সেস, ট্রেনিং ভেন্যুর ফিজিক্যাল অ্যাক্সেসটা ইমপ্রুভ করতে হবে। 2 নাম্বারটা, ensuring that selection criteria do not discriminate against learners. অর্থাৎ যেটা এনশিওর করতে হবে ওই জিনিসগুলো যেগুলো হচ্ছে লার্নারকে ডিসক্রিমিনেট করে, এই জিনিসগুলোকে থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ তাদের ফেভারে থাকতে হবে আর কি, ট্রেনির পক্ষে থাকতে হবে। অবশ্যই পক্ষে থাকতে হবে। এবং লার্নার সিলেকশন করার সময়, আমরা যখন লার্নার সিলেকশন করব, তখন যেন সিলেকশন ক্রাইটেরিয়াটা লার্নারের বিপক্ষে না যায়। জি জি জি। লার্নারের পক্ষে থাকবে সিলেকশন ক্রাইটেরিয়াটা। এরপর হচ্ছে অ্যাডাপটিভ মার্কেটিং অ্যাক্টিভিটিস টু এনকারেজ অল লার্নার্স, অর্থাৎ সবাই যাতে জয়েন করতে পারে সেই ধরনের অ্যাক্টিভিটিস, মোটিভেশন বলেন, মার্কেটিং বলেন, এগুলো বাড়াইতে হবে, এনকারেজ করতে হবে। বাহ, আপনি তো দারুণ বলেছেন। অ্যাডাপ্টিং মার্কেটিং অ্যাক্টিভিটিস, হ্যাঁ, অ্যাডাপ্টিং মানেই মনে রাখবেন যে এখানে নতুন কিছু, হ্যাঁ, বা আপডেট কিছু, অ্যাডাপটিভ টেকনোলজি। অ্যাডাপটিভ মানেই নতুন কোনো ভাবে বা নতুন কোনো কিছু, বা নর্মাল থেকে একটু আপডেট। তো অ্যাডাপ্টিং মার্কেটিং অ্যাক্টিভিটিস হতে হবে যেন সব লার্নার জয়েন করতে পারে। সবাই ক্লিয়ার এটা?
জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। ওকে, সবাই একসাথে একটু বলেন তো ক্লিয়ার। আমি এত কম সাড়া পাচ্ছি কেন? কম সাড়া পালে তো ভালো লাগে না। জি স্যার। ক্লিয়ার স্যার। জি ক্লিয়ার স্যার। স্যার, ক্লিয়ার। জি স্যার এটা কি মুখস্থ করে ফেলবো? আচ্ছা, ওয়াজ মাহফিল শুনেছেন কেউ? ওয়াজ Exactly. মাহফিল, হ্যাঁ, এগুলো মুখস্থ করে ফেলবেন। ইমপ্রুভিং ফিজিক্যাল অ্যাক্সেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট লিখে রাখেন, সিভিলের স্যার পাশে ভেরি শুনেছি ভেরি স্যার, ভেরি দিয়ে রাখেন। এটা ভেরি ভেরি দিয়ে রাখেন। হ্যাঁ, স্যার 4টা দিছি ভেরি ভেরি। 4টা, হ্যাঁ, ভেরি গুড। আপনারা ওয়াজ মাহফিল দেখেন? ওয়াজ মাহফিল, জি জি স্যার, দেখা স্যার। হয় স্যার। ওয়াজ মাহফিলে বক্তা যদি বলে কথা কন ঠিক কিনা, বক্তারা যদি আপনি ঠিক না কন, ওই বক্তা কি ওয়াজ করবে? ঠিক 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 স্যার। বক্তা কিন্তু ঠিক আসলে স্যার, ওয়াজ ঠিক। করবে না, বক্তা কিন্তু চলে যাবে না এমে। স্যার আমি না বুঝি নাই, আরেকটু যদি বুঝাই দিতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে একজন লার্নার পেয়েছি, মানে যে বললো যে বুঝি নাই, এইরকম লার্নারই তো দরকার। অ্যাক্সেস মানে, অ্যাক্সেস মানে হলো প্রবেশাধিকার, প্রবেশ করা। আমার বাড়ি বা আমার ট্রেনিং সেন্টার, আপনি কে বলছেন? আপনার নামটা একটু বলেন। সাবিনা ইয়াসমিন স্যার। সাবিনা ইয়াসমিন। আপনার একটা ট্রেনিং সেন্টার আছে, হ্যাঁ, সাবিনা ফুড হাউস বা সাবিনা টেকনোলজি নামে একটা ট্রেনিং সেন্টার আছে আপনার, হ্যাঁ, বা সাবিনা টেকনিক্যাল ইনস্টিটিউট, সাবিনা টিটিআই, হ্যাঁ, সাবিনা টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটা ট্রেনিং সেন্টার আছে। এখন এই ট্রেনিং সেন্টারে আপনি ট্রেনিং করান। এখন স্টুডেন্ট দরকার না আপনার? ট্রেনিং করাইতে গেলে কাদের করাবেন? স্টুডেন্টদের দরকার করাবেন। তো স্টুডেন্টদের কিভাবে আপনার ট্রেনিং সেন্টারের দিকে আকর্ষিত করবেন বা নিয়ে আসবেন? স্টুডেন্টদের কিভাবে আপনার ট্রেনিং সেন্টারের দিকে নিয়ে আসবেন বা প্রবেশাধিকার নিশ্চিত করবেন? তো এর জন্য কি করতে হবে? ইমপ্রুভিং ফিজিক্যাল অ্যাক্সেস ট্রেনিং ভেন্যু। আপনার ট্রেনিং ভেন্যুর ফিজিক্যাল অ্যাক্সেসগুলো ইমপ্রুভ করতে হবে। কারণ অনেক ট্রেনি থাকবে যারা হাঁটতে পারে না, ডিজেবল। এখন আপনার অফিসটা হলো 5 তলায়। এখন যদি আপনার অফিসে যদি লিফট না থাকে, তাহলে কি ওই স্টুডেন্ট 5 তলায় যেতে পারবে? ও তো ডিজেবল ক্যান্ডিডেট, যেতে পারবে না। তাহলে তো আপনি তাকে প্রবেশাধিকার নিশ্চিত করতেই পারলেন না। তাকে ভর্তি করেও তো কোনো লাভ নেই, সে ক্লাসে আসতে পারবে না। তো প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য আপনার ট্রেনিং সেন্টারের দিকে তাকে ধাবিত করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট করতে হবে। যে ফিজিক্যাল যে ইমপ্রুভমেন্টগুলো দরকার, সেগুলো আপনাকে ইমপ্রুভ করতে হবে। এরপরে ইনশিওরিং দ্যাট সিলেকশন ক্রাইটেরিয়া ডু নট ডিসক্রিমিনেট এগেইনস্ট লার্নার। আপনি যখন লার্নার সিলেকশন করবেন ভর্তির জন্য, আমাদের ভর্তির জন্য লার্নার সিলেকশন করতে হয় না? লার্নার কি করতে হয়? ভর্তির জন্য আমরা সিলেকশন করি। অনেক লার্নার অ্যাপ্লিকেশন করে বা অল্প লার্নার অ্যাপ্লিকেশন করে, করার পরে আমরা একটা সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করি যে আমরা একে একে নিব বা নিব না। হ্যাঁ, তো এই সিলেকশন ক্রাইটেরিয়াটা যেন লার্নারের বিপক্ষে না হয়, লার্নারের বিপক্ষে না যায়। কারণ লার্নারের বিপক্ষে গেলে তো লার্নার আপনার প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। আর প্রতিষ্ঠানে ভর্তি না হতে পারলে তো প্রবেশাধিকার নিশ্চিত হবে না, মানে সে প্রবেশ করতে পারবে না, তার অ্যাক্সেসিবিলিটি হবে না বা অ্যাক্সেস হবে না। তো এই জন্য কি করতে হবে? সিলেকশন ক্রাইটেরিয়াটা অবশ্যই লার্নারের পক্ষে হতে হবে। এরপরে অ্যাডাপ্টিং মার্কেটিং অ্যাক্টিভিটিস ইন্টারেস্ট অল লার্নার, মানে এমনভাবে মার্কেটিং করতে হবে যেন সব লার্নার চলে আসে। কেমন সেটা? মনে করেন আপনি একটা পোস্ট করলেন, এই পোস্টে শুধুমাত্র আপনি কোনো কিছু ভালো কিছু উল্লেখ করলেন না, মার্কেটিং করার সময় আপনি পোস্ট করার সময় ওইভাবে উল্লেখ করলেন না। মানে আমি কিন্তু যখন এই যে সিবিটিএ ফ্রি করাচ্ছি লিখে যখন ফেসবুকে পোস্ট করেছি, তখন কি ফ্রি করাচ্ছি লিখে দিয়েছি না? যার জন্য যাদের সিবিটিএ করা নেই এবং নতুন, আমি ফ্রি করাচ্ছি, নতুন করাচ্ছি, নতুনদের নিচ্ছি, আর্থিকভাবে অসচ্ছল যারা তাদের নিচ্ছি, রিঅ্যাসেসমেন্ট ক্যান্ডিডেট নিচ্ছি, এইটা কিন্তু উল্লেখ করে দিয়েছি মার্কেটিং অ্যাক্টিভিটিস। এগুলো হলো অ্যাডাপ্টিভ মার্কেটিং অ্যাক্টিভিটিস। তো এই যে প্রচারটা করলাম, যার কারণে সবাই কিন্তু জয়েন করছে। তো আমি যদি শুধু লিখতাম ফ্রি সিবিটি অ্যান্ড এ ট্রেনিং, কাদের জন্য তা লিখলাম না। হুম, কাদের জন্য তা লিখলাম না, আবার শুধু লিখে দিলাম। সিলেক্টিভ হতো না স্যার, তাদেরকে কি টার্গেট করা হচ্ছে। টার্গেট করা হচ্ছে। তো ইনক্রিজিং অল লার্নার, মানে সব লার্নাররা যেন আমার এখানে আসতে পারে বা আপনার প্রতিষ্ঠানে জয়েন করতে পারে। এখানে কিন্তু লার্নার বোঝানো হয়েছে, লার্নারদের জন্য মানে এমন ভাবে মার্কেটিং করতে হবে যে শুধু লার্নাররাই আসবে। ইনক্রিজিং অল লার্নার বলে না, এই যে ওয়াল পিউপুল, বলবেন যে স্যার এখানে ওয়াল লিখছে যে, কিন্তু লিখছে তো লার্নার, মানে আপনার ওইখানে যেন লার্নাররা, শুধুমাত্র ওয়াল লার্নাররা জয়েন করতে পারে। এখন অল পিপুল কিন্তু বলে নাই। এমন হইতে পারে যে 80 বছরের এক বৃদ্ধ নারী, সে কিন্তু বিছানায় শুয়ে আছে, তারে তো আপনার এখানে অ্যাক্সেস করার দরকার নেই বা আপনার প্রতিষ্ঠানে অ্যাক্সেসিবিলিটির দরকার নেই।
এই জন্য এখানে বলা হয়েছে যারা লার্নার হওয়ার যোগ্য, আপনার এই প্রতিষ্ঠানের একটা রিকোয়ারমেন্ট থাকবে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যারা লার্নার হওয়ার যোগ্য সেই ধরনের সব লার্নার যেন জয়েন করতে পারে। বুঝতে পেরেছেন? এবার এবার কিছুটা বোঝার কথা, জি জি স্যার, স্যার। বোঝা গেছে স্যার। পুরোটা না বুঝলেও হয়তো বা কিছুটা হয়তো বা বোঝার কথা, না বুঝলে আমরা আবার আলোচনা করতাম বা করব। আবার স্যার বুঝতে পেরেছি। ওকে, ইনহ্যান্স কোয়ালিটি ইকুইটি। প্রশ্নটা পড়েন তো, একেবারে উপরে প্রশ্ন না, মানে যে সেন্টেন্সটা লেখা আছে কেউ একজন পড়েন। Enhanced equity within a training and or assessment organization. হ্যাঁ, একটু আগে কিন্তু বলেছিলাম যে ইনহ্যান্স ইকুইটি সম্পর্কে জানবো একটু পরে। ইনহ্যান্স ইকুইটি, আসলে ইনহ্যান্স ইকুইটিটা মূলত কেন করা হয়? ইনহ্যান্স ইকুইটি জেনারেলি রেফার্স লার্নার টু অ্যাচিভ রেজাল্ট ইন ট্রেনিং। মানে ইনহ্যান্স ইকুইটিটা এই জন্য করা হয় যেন লার্নার তার ট্রেনিং সেশনে একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারে বা অ্যাচিভ করতে পারে, মানে একটা ভালো রেজাল্ট করতে পারে ট্রেনিং সেশন শেষে বা ট্রেনিং সেশনের সময়। এই জন্যই ইনহ্যান্স ইকুইটিটা প্রয়োজন হয়। হ্যাঁ, তো ইনহ্যান্স ইকুইটি উইথিন এ ট্রেনিং অ্যান্ড অর অ্যাসেসমেন্ট অর্গানাইজ, বা প্রশিক্ষণ বা মূল্যায়নে সকলকে সমান সুযোগ ও ন্যায্যতা নিশ্চিত করা। যখন আমরা প্রশিক্ষণে বা এই অ্যাসেসমেন্টে সকলকে সমান সুযোগ করে দেব, এখন সমান সুযোগ করতে গেলে কিন্তু ইকুইটি করা লাগবে, তাই না? যে একটু কম পারে বা কম শোনে তাকে একটু বেশি করে শোনাই দিলে সে সমান হবে। আর সমান করতে গেলে কি করতে হবে? ইকুইটি মেনটেন করতে হবে। যখন আমরা সকলের জন্য সমান করতে পারবো তখন ন্যায্যতা নিশ্চিত করা হবে। আর যখন আমরা এই ইকুইটি ইনহ্যান্স ইকুইটি করব তখন রেজাল্টটাও কি হবে? ভালো হবে। যদি ইনহ্যান্স ইকুইটি বা ইকুইটি না করি তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। কারণ অ্যাসেসর এসে অ্যাসেসমেন্ট নিচ্ছে, মানে কেন অ্যাসেসমেন্ট সেন্টারে অ্যাসেসর অ্যাসেসমেন্ট নিচ্ছে, একজন কানে কম শোনে, অ্যাসেসর বিজ্ঞ অ্যাসেসর মহোদয় যে নির্দেশনা দিচ্ছে যে কানে কম শোনে সে তো শুনতে পারবে না। এখন সে শুনতে না পারলে তার কি হবে? রেজাল্ট খারাপ হবে। কিন্তু অ্যাসেসর যদি ওখানে ইকুইটি মেনটেন করে, যে কানে কম শোনে তাকে একটা হেয়ারিং ডিভাইস ম্যানেজ করে দেয়, প্রতিষ্ঠানে হেয়ারিং ডিভাইস থাকলে, তাহলে ইকুইটি মেনটেন হলো, সে কানে শুনতে পেলো এবং ট্রেনিং এসে রেজাল্টটা ভালো করলো। এটাই হলো ইকুইটি। তো ইনহ্যান্স ইকুইটির ভিতরে যা যা আসে সেটা হলো প্রোভাইডিং সাপোর্ট লার্নিং এনভায়রনমেন্ট। লার্নিং এনভায়রনমেন্ট সম্পর্কে, লার্নিং এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, মানে শেখার জন্য যতটুকু সাপোর্ট দরকার সেই সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। অর্থাৎ শেখার জন্য যে সাপোর্টিভ এনভায়রনমেন্ট দরকার সেই এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। ইনহ্যান্স ইকুইটির কম্পোনেন্ট বলতে পারেন বা উদ্দেশ্য বলতে পারেন, এটা হচ্ছে সেটা। ইনহ্যান্স ইকুইটি লেখা দেখলেই আপনারা এটা লিখবেন না, কিন্তু লিখবেন কিন্তু এইটা। ইনহ্যান্স ইকুইটির দ্বারা ভালো একটা রেজাল্ট হয় ট্রেনিং সেশনে, সেটা আমি বোঝানোর জন্য আমি এখানে একটা লিখে দিয়েছি। কিন্তু ইনহ্যান্স ইকুইটি কোনো কোশ্চেনে, শর্ট কোশ্চেনে দেখলেই আপনারা এই উত্তর দেবেন, আর কিচ্ছু বোঝার দরকার নেই। ইনহ্যান্স তো যদি একটু বলতেন। ইনহ্যান্স ইকুইটি, ইনহ্যান্স, ইনহ্যান্স মানে কি? হ্যাঁ, বৃদ্ধি করা, সাপোর্ট দেওয়া। সাপোর্ট দেওয়া। সাপোর্ট আমাদের কিন্তু দেওয়া। আবার অনেক সময় অনেক জিনিসের মিনিং এমন চলে আসে, যেমন রবার্ট গ্যাংনিজের 9 স্টেপের ভিতরে কিন্তু ইনহ্যান্স রিটেনশন আছে। তো অনেক জিনিসের কিন্তু অনেক মিনিং চলে আসে, বা মানে আমরা যেটা করতে পারি না। তো এখানে ইনহ্যান্স ইকুইটি বলতে বোঝাইছে যে ইকুইটি যেটা আমরা করব সেটা আরো উন্নত করা, মান বৃদ্ধি করা বা শক্তিশালী করা যেতে পারে। ইকুইটির মানটাকে বৃদ্ধি করা বা ইকুইটির মানকে আরো শক্তিশালী করা বা আরো ভালো করা। ইকুইটির মানটা আমরা আরো কি করে ভালো করতে পারি, এখানে সেটা বুঝিয়েছে। যে প্রশ্ন আসবে যে ইনহ্যান্স ইকুইটি মানে ইকুইটির মানটা আরো কিভাবে ভালো করা যায়। তো লার্নিং এনভায়রনমেন্ট, সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট হতে হবে, মানে শেখার পরিবেশ তৈরি করতে হবে ঠিক যেভাবে তৈরি করলে শেখা যায় তাহলে হবে। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হবে লার্নার নিডসদের জন্য, নিডস লার্নার যাদের তাদের জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দরকার, যাদের তাদেরকে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যারা চোখে কম দেখে অর্থাৎ তাদেরকে একটু আলোর ব্যবস্থা করতে হবে, কানে কম শুনলে কাছে নিয়ে আসতে হবে বা হেয়ারিং ডিভাইসের ব্যবস্থা করতে হবে। এরপর ফি রিডিউশন, ইমপ্লিমেন্টিং পলিসিস অন ফি রিডিউশন। আমরা কি করতে পারি? আমাদের যদি ভর্তির কোনো ফি থাকে, অনেক সময় অনেক কোর্সের ক্ষেত্রে টাকা থাকে না, ফিটা কমিয়ে দিতে পারি। এরপর ডেভেলপিং অ্যান্ড ইউজিং ইনক্লুসিভ ট্রেনিং ম্যাটেরিয়ালস। ট্রেনিং যে ম্যাটেরিয়ালস গুলো থাকবে সেটা ইনক্লুসিভ ভাবে ডেভেলপ করতে পারি।
বুঝেছি ভাই? জি স্যার, বোঝা গেছে। ওকে, এটা হচ্ছে ইকুইটি কিভাবে আরো ভালো করে ইমপ্রুভ করা যায়। ইকুইটি, মেইন কথা হলো ইকুইটি, আর ইনহ্যান্স বলে বোঝানো হয়েছে যে ইকুইটিটাকে আরো ভালো করে কিভাবে আপনি ম্যানেজ করতে পারেন, বা আরো ভালো করে মান বৃদ্ধি করতে পারেন, বা শক্তিশালী করতে পারেন, বা উন্নতি করতে পারেন, সেটা বুঝিয়েছে এখানে। সেনসিটিভ ডিফারেন্স প্রথমে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে সেনসিটিভ ডিফারেন্স নিয়ে আমরা এরপরে আলোচনা করব। তো ইউজিং ভার্বাল অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেনসিটিভ টু ডিফারেন্স ফর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা উল্লেখ নাও থাকতে পারে সবসময়, হ্যাঁ। ইউজিং ভার্বাল আর বডি ল্যাঙ্গুয়েজ, এইটুকু বুঝে নেবেন, এইটুকু দেখলে বুঝে নেবেন, বা সেনসিটিভ ডিফারেন্স দেখলে বুঝে নেবেন যে একজন লার্নারের সাথে বা লার্নারদের সাথে বা ডিফিকাল্ট লার্নারদের সাথে বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সদের সাথে আপনার শারীরিক এবং মৌখিক অঙ্গভঙ্গি কেমন হবে। ভার্বাল বলতে বোঝানো হয় মৌখিক, আর বডি ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হয় যে আপনার শারীরিক অঙ্গভঙ্গি, এটা কেমন হবে। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কারা বলেন তো? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আর এছাড়া হচ্ছে বিভিন্ন রকমের প্রতিবন্ধিতা সম্পন্ন যারা, অর্থাৎ অথবা ডিফারেন্ট গোত্র থেকে আসে, মূলত এদেরকেই বোঝানো হচ্ছে। হ্যাঁ, স্যার, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের বিশেষ কয়েকটা করে উদাহরণ। স্যার, জি স্যার, বিশেষ করে স্যার সংস্কৃতি অনুযায়ী ভিন্ন হতে পারে, তারপর আপনার ওই হ্যাঁ এলাকা অনুযায়ী ভিন্ন হতে পারে, এই বিষয়গুলো ভিত্তি করে কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হয় ইন্ডিভিজুয়াল, স্যার। আমরা কিন্তু প্রথম পেজেই পড়েছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, লার্নিং ডিফিকাল্ট, এজ, জেন্ডার, সেক্সুয়ালিটি। সোশিও ইকোনমিক। জেন্ডার, হ্যাঁ, কালচারাল, সোশিও রাইট। ইকোনমিক। তো ওই ধরনের ক্যান্ডিডেটদের সাথে আমাদের শারীরিক এবং মৌখিক অঙ্গভঙ্গি এবং ভাষা কেমন হবে। একজন প্রতিবন্ধী ব্যক্তি, তার সাথে কি আমি যদি ভাষা বা একটু কর্কশ ভাষায় কথা বলি, তাহলে সে কষ্ট পাবে না? অবশ্যই। তো তাদের সাথে আমাদের মানে মৌখিক এবং শারীরিক অঙ্গভঙ্গি কেমন হবে সেটা আমরা এখন জানবো। এটাও কিন্তু ভার্বাল আর নন ভার্বাল, ভার্বাল এবং বডি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো পড়েন তো, প্রথমে কি লেখা আছে? ভিজুয়াল ইন্ডিভিজুয়াল ভার্বাল এন্ড ডিফারেন্স। বডি ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেনসিটিভ টু ডিফারেন্স ফর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। আচ্ছা, এরপরে আছে রিকগনাইজেস অ্যান্ড ভ্যালুস ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যারা, এরকম তো বিভিন্ন রকম থাকবে, বিভিন্ন মানুষ থাকবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যারা, তাদেরকে গুরুত্ব দিতে হবে। তাদেরকে কি করতে হবে? তাদের শেখানোর জন্য গুরুত্ব দিতে হবে। তাদের তাদের সংস্কৃতি অনুযায়ী, তাদের তাদের কাজ অনুযায়ী, তাদের শিক্ষার ধরন অনুযায়ী তাদেরকে গুরুত্ব দিতে হবে, ভ্যালু দিতে হবে তাদেরকে। মনে করেন একজন আসছে একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মনে করেন যে অন্য একটা গোত্র থেকে, তাকে আপনাকে ওই গোত্র অনুযায়ী তাকে কিন্তু ভ্যালু দিতে হবে, তাকে কিন্তু ছোট করা যাবে না। 2 নম্বর পয়েন্টে কি আছে? ইনক্লুসিভিটি, সাপোর্ট। সাপোর্টস ইনক্লুসিভিটি, মানে সমানভাবে সুযোগ প্রদান করতে হবে। তো সমানভাবে সুযোগ প্রদান করতে গেলে কিন্তু আগে ইকুইটি মেনটেন করা লাগে, ইকুইটি মেনটেন করে ইনক্লুসিভিটি করতে হয়। কারণ ইনক্লুসিভিটি করে কখন? সবাইকে একই একটা ফ্রেমে বন্দি করে। একই ফ্রেমে বন্দি করতে গেলে যার একটু বেশি দরকার চাহিদা, তাকে একটু বেশি চাহিদা দিতে হয়। ইকুইটি মেনটেন করে ইনক্লুসিভিটি মেনটেন করতে হয়, সাপোর্টিভ ইনক্লুসিভিটি। এরপরটা 3 নাম্বার, ইন নন ডিসক্রিমিনেটরি। হ্যাঁ, মিনিটরি। ইজ নন ডিসক্রিমিনেটরি, মানে বৈষম্য করা যাবে না কিন্তু। ইন্ডিভিজুয়াল লার্নারদের কথা বলা হচ্ছে যে ওদের সাথে কিন্তু কোনো বৈষম্য তৈরি করা যাবে না। আমরা কিন্তু বৈষম্য তৈরি করি, এই বৈষম্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না। এই বৈষম্য হলো মানুষের সাথে মানুষের বৈষম্য, জি স্যার। ঠিক আছে। বা একজন মানুষ, সে ফিজিক্যাল ভাবে ডিজেবল, বা একজন পিছিয়ে পড়া নারী, ডিভোর্সি একটা নারী, তাদের সাথে কিন্তু বৈষম্য তৈরি করা যাবে না। একজন অবিবাহিত নারীর সাথে একজন ডিভোর্সি নারীর বৈষম্য তৈরি করা যাবে না। 4 নম্বরে কি আছে? ডাজ নট ডাজ নট ডিভ্যালুড, ডিনোট, ডিনোট এন্ড ডিরোগেট, ডিগ্রেড। মানে তাদেরকে ছোট করা যাবে না কখনো, অপমান অবজ্ঞা করা করা যাবে যাবে না, না। অবজ্ঞা করা যাবে না। তারপরে ডাজ নট সাজেস্ট Does not ফেয়ার suggest fair, mistrust or অর lack of ল্যাক অফ understanding. আন্ডারস্ট্যান্ডিং, তাদের ভুল বোঝা যাবে না। আমরা ভুল বুঝে ফেলি না অনেক সময়, জি স্যার। ভুল বোঝা যাবে না, এবং তাদের বোঝার ক্ষেত্রে যেন আমরা এই ভুলটা না করি। এরপর আছে কি? ডাজ নট Does not লেভেল, label, does not label or suggest assumptions about capabilities. হ্যাঁ, তাদের সক্ষমতা নিয়ে কোনো কথা বলা যাবে না। এমন বলা যাবে না, এই তুমি এইটুকু করছো কেন, আমি তো তোমার কাছে আরো অনেক বেশি আশা করছিলাম।
এই ধরনের কোনো কিছু বলে তাদেরকে কিন্তু মনে কষ্ট দেওয়া যাবে না। মনে করেন একজন শারীরিক প্রতিবন্ধী, সে একটা কাজ করছে কিন্তু কাজটা অল্প একটু করছে, সম্পূর্ণ করতে পারে নাই। তো আপনি তাকে বললেন যে এই তুমি মাত্র এটুকু কাজ করছো, এই কাজটা তুমি কমপ্লিট করতে পারলে না এত সময়ের ভিতরে, তাহলে কিন্তু সে মনে মনে কি ভেঙে পড়বে, মনে মনে কষ্ট পাবে। অর্থাৎ তার সক্ষমতা বা তার লেভেল নিয়ে কখনো কথা বলা যাবে না। ক্লিয়ার সবাই? জি স্যার। এগুলা কিন্তু সেনসিটিভ, খুব সেনসিটিভ ডিফারেন্স। মাহমুদ রোকন আছেন? মোহাম্মদ রোকন স্যার? আগেরটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট? আগেরটা জি স্যার। জি স্যার। ইম্পর্টেন্ট তো সবগুলাই, আসলে ইম্পর্টেন্ট সবগুলা, কোনটা যে চলে আসবে এটা তো বলা যায় না। ইম্পর্টেন্ট সবগুলাই। তবে যেগুলা পড়াচ্ছি এগুলা কিন্তু সবগুলাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসলে, হ্যাঁ। জি স্যার। কারণ আমরা কিন্তু পুরো সিবিএলএম কিন্তু নিয়ে আসিনি, অধিকাংশ নিয়ে আসছি। দেখবেন আপনারা খেয়াল করে যে অধিকাংশ জিনিসই নিয়ে আসছি, বাকি কিছু কোশ্চেন অ্যান্সার এবং কিছু রিডিং আছে, বাকি মেইন মেইন সবই নিয়ে আসছি আমরা। রোকন স্যার, মোহাম্মদ রোকন স্যার। জি স্যার, আসি। হ্যাঁ, কি লেখা আছে একেবারে উপরে বোল্ড করা আছে যেটা টাইটেলে? গ্রাউন্ড রুলস ফর পার্টিসিপেশন অ্যান্ড বিহেভিয়ার। হ্যাঁ, পার্টিসিপেশন অ্যান্ড বিহেভিয়ার গ্রাউন্ড রুলস, মানে আমাদের কি কি বিহেভিয়ার হতে হবে বা কি কি রুলস হতে হবে, গ্রাউন্ড রুলস বলা হয় যেটাকে। তো গ্রাউন্ড রুলসে 6টা কম্পোনেন্ট আছে। কয়টা? 6টা। গ্রাউন্ড রুলস লেখা দেখলেই এই 6টা কম্পোনেন্ট লিখে দেবেন, যদি গ্রাউন্ড রুলস লেখা দেখেন। আর যদি পার্টিসিপেশন অ্যান্ড বিহেভিয়ার লেখা থাকে তাও আগে গ্রাউন্ড রুলস লেখা থাকবে। বি রেসপেক্টফুল, বি কনফিডেন্সিয়াল, বি ওপেন অ্যান্ড হনেস্ট, বি নন জাজমেন্টাল, বি সেন্সিটিভ, বি অ্যাকসেপ্টিং। এগুলো মুখস্থ আছে আপনাদের? জি না স্যার। এটা মুখস্থ করতে হবে কিন্তু। গ্রাউন্ড রুল হলো 6টা। বি রেসপেক্টফুল, আপনাকে রেসপেক্টফুল হতে হবে, সবাইকে রেসপেক্ট করতে হবে, সব পিপল, সব মানুষদেরকে, হ্যাঁ, রেসপেক্ট করতে আর হবে। এই পাশে এগুলো বললেই হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাশের পড়গুলো পড়লে হচ্ছে। আপনি যদি এগুলো পড়তে পারেন তাহলে তো খুব ভালো। এগুলা পড়ার দরকার নেই, আপনি এই 6টা মুখস্থ করেন। জি হ্যাঁ, স্যার, ওইটা হবে। এই 6টা মুখস্থ করেন। আর কোনটা কি একটু বাংলায় বুঝেন, যদি কোনো একান্ত কোনো কারণে হয়ে যায়, আর এটা পড়তে পারলে তো খুব ভালো। তার পাশের গুলো তো এইটারই ডিটেলস দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এইটা ডিটেলস দেওয়া। এমসিকিউ হতে পারে। এমসিকিউ সম্ভাবনা কম আসলে, হ্যাঁ। বি কনফিডেন্সিয়াল, তবে যেখান থেকে হতে পারে সেইটা আমি বলে দিব, এটা একটু একটু পড়বেন। বি কনফিডেন্সিয়াল মানে আপনাকে কি হতে হবে? গোপনীয়তা অবশ্যই বজায় রাখতে কন্টিনিউস হবে। গোপনীয় থাকতে হতে হয়। হবে, গোপনীয়তা রক্ষা করার ক্ষমতা থাকতে হবে, গোপনীয় হতে হবে আপনাকে। বি করতে ওপেন পারি অ্যান্ড হনেস্ট, বি ওপেন অ্যান্ড হনেস্ট মানে কি? সৎ এবং মানে থ্রুলি সবার জন্য ফ্রিলি কথা বলতে হবে ফ্রিলি তার কথা সঙ্গে। বলতে হবে এবং সৎ হতে হবে। বি নন জাজমেন্টাল, এটা ইম্পর্ট্যান্ট। জাজ কারো করা যাবে না। জেন্ডার কাউকে নিয়ে জাজ করা যাবে না। হ্যাঁ, কাউকে জাজ করা যাবে না, কারোর বয়স বিবেচনা করে, কারো জেন্ডার বিবেচনা করে, হ্যাঁ, কারো ধর্ম, ধর্ম, কালচার, এগুলা দেখে। ব্যাকগ্রাউন্ড দেখে, হ্যাঁ, গরিব দেখে তাকে তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই খারাপ ব্যাপার না, মানে জাজমেন্ট দিয়ে দেওয়া যাবে না, এই জি তুমি তো জি জি বয়স এত বেশি, তুমি এটা পারবা না, হ্যাঁ, এরকম করা যাবে না। পারসেপশনের কনসেপ্ট এটার সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ওইটাই। আমি ওই যে ওই সময় বলছিলাম যে পারসেপশনের সাথে অনেকটা বি নন জাজমেন্টাল কিন্তু কাছাকাছি আছে। হ্যাঁ, এরপর আছে বি সেনসিটিভ। সেনসিটিভ হতে হবে কিন্তু বিষয়গুলো নিয়ে। সহানুভূতিশীল আছে এটা। মানে আপনাকে কিন্তু একজন জেন্ডার নিয়ে, একজন মনে করেন যে একটা কথা বলে ফেলতে পারে, বা স্টুডেন্টদের ভিতরে একজন একটা এই সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলে ফেলতে পারে, সেক্সুয়ালিটি একটা বিষয় নিয়ে বলে ফেলতে পারে, এগুলো সেনসিটিভ হতে হবে আপনাকে। আপনিও তাদের সাথে সাথে সুর মিলিয়ে বলে দিলেন বা একটা নেগেটিভ করে দিলেন, এমন হওয়া যাবে না। বি সেনসিটিভ হতে হবে। এবং বি যে নন জাজমেন্ট আর সেনসিটিভ প্রায় একই, প্রায় একই একই, জিনিস, একটু আলাদা আছে। একই জিনিসই, প্রায় সামান্য একই। রিমার্কস কথাটা এখানে উল্লেখ করেছে শুধু। হ্যাঁ, এরপরে আছে বি অ্যাকসেপ্টিং। বি অ্যাকসেপ্টিং বলতে কি বোঝায়? অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকতে হবে। অ্যাকসেপ্ট করা থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, স্টুডেন্টদের মানে কথা মনোযোগ দিয়ে শোনা বা রাইট। তাদের প্রতি মনোযোগী হওয়া। হ্যাঁ, রাইট। আপনি ক্লাস করাচ্ছেন, এখন আপনি করাচ্ছেন, একজন স্টুডেন্ট একটা গল্প বলতে যাচ্ছে, এখন সেটা আসলে প্রয়োজন নেই, ওই গল্পটা আসলে প্রয়োজন নেই, তারপরেও আপনাকে কি অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকতে হবে ওইটা, যে হ্যাঁ, তাকে প্রাধান্য দিয়ে মোটামুটি ওইটা গ্রহণ করে নিতে হবে। এটাই হলো বি অ্যাকসেপ্টিং।
অ্যাকসেপ্ট করার ক্ষমতা বা গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। ক্লিয়ার? গ্রাউন্ড রুল, স্যার তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রাউন্ড রুলে 6টা পয়েন্ট তো ঠোঁটের আগায় থাকবে, 4 ডাইমেনশনের মতো। কি লেখা আছে এবার পড়বেন কে? আমি একটু নাম বলে দিই। সাদিয়া আফরিন। Using documented resource to support and guide inclusive participate. আচ্ছা, প্র্যাকটিস। ইনক্লুসিভিটি আমরা আর কোন কোন ডকুমেন্ট বা রিসোর্সের মাধ্যমে প্র্যাকটিস করতে পারি? মানে ইনক্লুসিভিটি তো আমরা অনেক কিছু জানলাম যে কেন প্র্যাকটিস করব, কিভাবে প্র্যাকটিস করব, ছাড়াও আর কোন ডকুমেন্ট বা আর কোন রিসোর্সের মাধ্যমে আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে পারবো? ন্যাশনাল অ্যান্ড ইনস্টিটিউশনাল পলিসি আর ন্যাশনাল গাইডলাইন অ্যান্ড সাপোর্ট ম্যাটেরিয়ালস। এই হাইলাইট করাটুকু একটু মনে রাখবেন, এটা একটু মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা। এই দুইটার আসলে মানে মিনিং করার কিছু নেই, এই দুইটা মুখস্থ করে ফেলবেন যে আমরা ইনক্লুসিভিটির প্র্যাকটিস, রিসোর্স ডকুমেন্ট বা ইউজিং ডকুমেন্ট রিসোর্স, আরো এই জায়গা থেকে আমরা ইনক্লুসিভিটি সম্পর্কে আরো অনেক বিস্তারিত জানতে পারি। তাতে কিন্তু আমাদের আজকের যে সিবিএলএম প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট শেষ। এখানে দেখেন অনেকগুলা কোশ্চেন আছে, কোশ্চেনগুলো একটু পড়বেন সবাই, উত্তর করার দরকার নেই, কেননা আজকেই মাত্র পড়াশোনা করেছি এবং দেখলে অনেকটা কাছাকাছি বা বুঝেন কিনা এটা আসলে বোঝার জন্য আসলে আমরা এটা প্রশ্নগুলো জাস্ট একটু পড়বেন। হ্যাঁ, হোয়াট ইজ ইনক্লুসিভিটি? সবাই একবার মনে মনে পড়ে ফেলেন তো এই কোশ্চেনগুলা। একজন একজন পড়েন, পাশাপাশি সবাই মনে মনে পড়েন, একজন পড়েন। Important in CBT environment. What does access mean in training? What is equity? What is the difference between equity and equality? Equality and equity. What is a diverse workplace? Write down in individual difference. What are learning difficulties? What are language literacy and numeracy needs? How does cultural background affect learning? What is socio-economic background? What is psychological or স্যার এটা কি হবে? সাইকিয়াট্রিক ইম্পেয়ারমেন্ট। স্যার এই কোশ্চেনটা বুঝলাম না ঠিক। এটা বুঝেননি? না স্যার। আচ্ছা, আমরা একটু আগে চলে যাই। আজকে যতগুলা কোশ্চেন আছে সবই আমাদের এই সেশন থেকেই নেওয়া। হ্যাঁ, এটা একটু দেখে নিই। এই যে সাইকোলজিক্যাল এন্ড সাইকিয়াট্রিক। সাইকোলজিক্যাল হচ্ছে মানসিক আর মনোরোগ। মনোসামাজিক যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সাইকোলজিক্যাল আর এটা হলো সাইকিয়াট্রিক হচ্ছে মানসিক। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ভিতরে আছে সাইকোলজিক্যাল অ্যান্ড সাইকিয়াট্রিক ইম্পেরিমেন্ট, মানসিক ও মনোরোগজনিত সমস্যা। স্যার এটার কি অ্যান্সার এতটুকুই হবে? না না না, অ্যান্সার অতটুকু হবে না, আপনি তো বিস্তারিত একটু লিখবেন। এই যে হোয়াট ইজ সাইকোলজিক্যাল, মানসিক সমস্যা বলতে কি বোঝায়, এখন মানসিক সমস্যা এবং মনোরোগ বিষয় সমস্যা, এটা কি বোঝায়? এটা মানে এটা ওয়ার বুঝাইছে, মানে দুইটাই তো একই জিনিস। জি স্যার। মানসিক সমস্যা অনেকে থাকতে পারে না, যে আমার লার্নারদের ভিতরে একজন আছে খুব দুশ্চিন্তা করে, খুব কি নিয়ে এসে যেন বসে বসে চিন্তা করে, ভেবে ভেবে সারাক্ষণ কি যেন চিন্তা করে, মানে এই ধরনের ত্রুটি বা একটু মানসিক সমস্যা আছে। এই জন্য তাকে কিন্তু আর পাগল বলা যাবে না। আমাদের কিন্তু যাদের মানসিক সমস্যা থাকে, আমরা ছোটবেলা থেকে গ্রামে, আমি বড় হয়েছি গ্রামে, মানে হালকা একটু মানসিক সমস্যা থাকলে তাকে কিন্তু অপরাধ দেয়, আমরা পাগল বলি। এটা আপনারা বলেন কিনা আমি জানি না, এগুলা কিন্তু করা যাবে না। হ্যাঁ, তো এখানে বলেছে যে এই ধরনের সমস্যা বা ইম্প্যারিমেন্টটা কি জিনিস বা কি ধরনের সমস্যা, সেইটা একটু বিস্তারিত বলতে হবে। মানে এই বলতে আপনি কি বোঝেন আসলে? জি স্যার। What is an intellectual disability? What are examples of psychological disabilities? ফিজিক্যাল Physical disabilities. How are clients with
physical needs. Ground rule 6 enhance equity. What is What is equity? এবার আরেকজন পড়বেন, একজন স্যার পড়েন এবার। What is sensitive language? সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ আমরা প্রথম থেকে এই যে এখান থেকে পড়েন। না স্যার উনি তো what is first perception আছে first হ্যাঁ step of what is perception, what is the assess of equity আচ্ছা বলেন তো policy? ফার্স্ট স্টেপ ইন পারসেপশনটা কি? First স্যার step প্রথমে দৃষ্টিভঙ্গি যেটা থাকে আর কি প্রথম দেখাতে। পার্সোনাল পার্সোনাল পারসেপশন হলো ইনক্লুসিভিটির ফার্স্ট স্টেপ। হ্যাঁ, তো পারসেপশনের ফার্স্ট স্টেপ এখানে ইনক্লুসিভিটিটা মিসিং আছে, তো এটা আপনারা বুঝে নেবেন কারণ আমরা ইনক্লুসিভিটির পেজেই আছি এখন, বা ইনক্লুসিভিটির কোশ্চেন প্যাটার্নে আছি, সুতরাং কোনো কোশ্চেন ইনক্লুসিভিটির বাইরে থেকে আসবে না। তো ইনক্লুসিভিটির ফার্স্ট স্টেপ ফার্স্ট ইন কি পারসেপশন, মানে ফার্স্ট স্টেপ ইন পারসেপশন। কোথায় ফার্স্ট বা প্রথম ধাপ হিসেবে পারসেপশন ব্যবহার করা হয় ইনক্লুসিভিটিতে? পার্সোনাল পারসেপশন। হ্যাঁ, পার্সোনাল পারসেপশন। দেন পরের কোশ্চেনগুলো একটু পড়েন। What is an access and equity policy? What is reasonable adjustment in assessment? What is supportive learning environment? How can inclusive training materials be developed? What is sensitive language? What does non-discriminacy practice mean? Principle of inclusivity. Who are rural and remote learners? What does youth at risk mean? Why is a free reduction policy important? Why important be non-judgmental? Why practice inclusivity? Write down clients with particular needs, with support need for special needs. Write down disability candidate for potential issue using verbal and body language that is sensitive to difference. জি ওকে, স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের এই কোশ্চেনগুলা আমি হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি স্যার ওই যে হু আর রুল অ্যান্ড রিমোট লার্নার্স, এখানে রিমোট বলতে কি স্যার মানে রুরাল বাইরের? অ্যান্ড রিমোট মানে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের লার্নার কারা? ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো আজকে কি করবেন, আজকে সবগুলা কোশ্চেন ভিডিও দেখে দেখে প্রথমে খাতায় লিখবেন, লেখার পরে এগুলো সব সমাধান করবেন প্রত্যেকে নিজে নিজে। আজকে প্রথমে খাতায় যখন লিখবেন প্রথমে তো ক্লাস করবেন। গতদিন আমরা যে ক্লাস দিয়েছিলাম 5ম নাম্বার ক্লাসে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে ডিসক্রিপশন অন রেখে যদি আপনি ক্লাস করেন তাহলে কিন্তু কোশ্চেন আসবে, মানে কুইজ আসবে। কুইজের আপনি ভিডিও দেখার সাথে সাথে আপনি কিন্তু কুইজ দিতে পারবেন। এটা পেয়েছেন আপনারা? জি স্যার, করেছি গতকাল। হ্যাঁ, এবং আপনি ভুল উত্তর দিচ্ছেন না সঠিক উত্তর দিচ্ছেন সাথে সাথেই কিন্তু জেনে নিতে পারবেন ওইখানেই। অর্থাৎ ডিসক্রিপশন বক্স অন রেখে, ভিডিওর যে ডিসক্রিপশন বক্স সেটা অন রেখে যদি আপনি ভিডিও প্লে করেন বা ভিডিও দেখতে থাকেন, যখন যে বিষয়ের উপর পড়াশোনা করা হচ্ছে দেখবেন যে ওই সময় না আসলেও পরে পেয়ে যাচ্ছেন। কিছু কিছু প্রশ্ন নিচে দেওয়া আছে, কুইজ আকারে আসতেছে উত্তর স্যার সহ। আমরা যে অ্যান্সার গুলো স্যার এগুলো রিটেন ডাউন করবো আমাদের খাতার মধ্যে স্যার, সেখানে স্যার এই অ্যান্সার গুলো কিছু আমাদের সিইউএলএম থেকে দেখে দেখেই করবো নাকি এটা আমরা আউটসাইড অফ সিইউএলএম থেকেও নিতে পারি ডাটা গুলো কিছুটা? না, প্রথমে আপনারা ক্লাস দেখবেন, দেখে ভালো করে আয়ত্ত করবেন, ঠিক আছে? জি করার স্যার। পরে আপনি মনে করবেন যে আপনার অ্যাসেসমেন্ট হচ্ছে। এখানে যতগুলা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আগে লিখে নেবেন এবং একটা বলো। জায়গা রাখবেন অ্যান্সার লেখার জন্য। এরপরে ভালো করে ভিডিও দেখে আয়ত্ত করবেন, করার পরে না দেখে, সম্পূর্ণ না দেখে এটা লিখবেন। লেখার পরে নিজে মিলাবেন সিবিএলএম এর সাথে, কারণ এখানে যতগুলো আছে দেখবেন আমার এই সিবিএলএম এবং ভিডিওতে সবগুলা উত্তর আশা করছি আছে। জি স্যার। হয়তোবা সরাসরি এরকম কোনো মানে সরাসরি লাইন টু লাইন উল্লেখ নেই, কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, ওই ব্যাখ্যাটা আপনি আপনার মতো করে লিখবেন। সব যে সিবিএলএম এ লেখা আছে যা ওই পাই টু পাই উঠাই দিতে হবে ব্যাপারটা এমন না। আপনি আপনার আমরা মতো করে সেখানে লিখলে, জি স্যার। আপনি আপনার মতো করে যতটুকু বুঝেন আপনি ততটুকু লিখবেন। মেন হলো আপনি বুঝাই দিতে পারলে হচ্ছে। বিজ্ঞ অ্যাসেসর মহোদয় আপনার যে রিটেন পরীক্ষা নিবে, উনি যদি আপনাকে নট ইয়েট দেয়, মনে করেন আপনাকে নট ইয়েট দিছে, তা আপনি তো নট ইয়েট দিলে ফিডব্যাকে তো আপনাকে বলবে যে স্যার আপনি এটাই ভুল করছেন, অথবা না বললে আপনি কিন্তু দেখবেন যে স্যার আমার ভুলগুলো কোথায় কোথায় আমরা দেখাই দেন, তিনি কিন্তু অবশ্যই দেখাই দেবে। তখন যদি আপনার কাছে মনে হয় যে না এটা সঠিক,
তখন স্যারকে বুঝাই দিবেন যে স্যার এটা সঠিক, আমি এটা এইভাবে লিখছি কিন্তু আপনি বুঝতে পারেননি, আমার লেখাটা এমন কিন্তু মিনিংটাই এই, এটার মিনিং দেখেন এইভাবে এই আসে। আপনার হয়তো বা সিবিএলএম বা আপনাকে যে অ্যান্সার শিট দিয়েছে তার সাথে হুবহু মিল নেই, কিন্তু মানে কিন্তু একই দাঁড়ায়। তখন তিনি যদি পড়ে বোঝে যে হ্যাঁ মানে একই দাঁড়াচ্ছে, তখন কিন্তু আপনাকে কি করবে, কনসিডার করবে, অর্থাৎ সে এটা বিবেচনায় রাখবে। তো এই ছিল আজকের ক্লাস। আজকে আমাদের 6ষ্ঠ নাম্বার ক্লাস শেষ হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী সেশনে। আসসালামু হবে না, আলাইকুম। কালকে তো বন্ধ। ওয়ালাইকুম আসসালাম স্যার। তো ভোট সবাই